চলো আমরা শুরু করি। আহ তোমাদের অলরেডি জানা আছে আমাদের 3টা ক্লাস হয়েছে ভেক্টরের উপর। আমরা লাস্ট 2টা ক্লাসে যা দেখেছিলাম, যদি একটু তোমাকে সামারাইজ করি, আমরা অবস্থান ভেক্টর দেখেছিলাম, তারপরে আমরা একক ভেক্টর কিভাবে বের করতে হয় এটা দেখেছিলাম। আমরা ভেক্টরের যোগ নিয়ে কথা বলেছি, 3টা সূত্র আছে, ত্রিভুজ সূত্র, সামান্তরিক সূত্র, বহুভুজ সূত্র। আহ আবার আমরা এই সূত্রগুলোর মধ্যে কোয়ান্টিফিকেশন করার চেষ্টা করছি, সামান্তরিক সূত্র দিয়ে কিভাবে আসলে লব্ধির মান এবং দিক বের করতে হয়। তো লব্ধির মান এবং দিক আমরা ক্যালকুলেটর ইউজ করেও আসলে বের করা শিখেছি, যেমন এখানে আমরা মনে হয় ক্যালকুলেটরে কিভাবে বের করতে হয় এটা দেখানো হয়েছিল। এরপরে আমরা চলে গিয়েছি লব্ধির সর্বোচ্চ সর্বনিম্ন মান। এটা আসলে যেমন তোমরা জানো যে পি আর কিউ, দুটা বল যদি হয় বা দুটা ভেক্টর, এদের মধ্যে যেভাবে অ্যাঙ্গেল থাকুক, সর্বোচ্চ যে তুমি লব্ধি পাওয়া সম্ভব সেটা দুটার যোগফল, আর সর্বনিম্ন যে লব্ধি পাওয়া সম্ভব সেটা দুটার বিয়োগফলের সমান। একটা 0 ডিগ্রি অ্যাঙ্গেলে আর একটা 180 ডিগ্রি অ্যাঙ্গেলে। তো এটা জানলে যেটা সুবিধা, তুমি অ্যাটলিস্ট লব্ধির মানের রেঞ্জটা জানো যে কত থেকে কতর মধ্যে আসলে অ্যান্সারটা হতে হবে। এই রিলেটেড এমসিকিউ দেখেছিলাম আমরা আগের ক্লাসে। এবং এই যে ক্যালকুলেটর ইউজ করে কিভাবে আসলে বড় বড় আহ, বা বেশ কয়েকটা ভেক্টর যদি দেয়া থাকে কিভাবে আসলে এটা সলভ করতে হয় এটাও দেখেছি। তারপর আমরা চলে গিয়েছিলাম আপেক্ষিক বেগে। আহ সরি, এটা লব্ধির ফর্মুলা ছিল। পরে আমরা চলে গেছি ভেক্টরের বিয়োগের অ্যাপ্লিকেশনের মধ্যে আহ ছিল আপেক্ষিক বেগ। আপেক্ষিক বেগের ফর্মুলা দেখছিলাম এবং এই রিলেটেড কিছু ম্যাথ করছিলাম, তোমাদের মনে থাকলে। তো আমরা বলেছিলাম আপেক্ষিক বেগের একটা ফর্মুলা দিয়ে আসলে সব ম্যাথ করে ফেলা যায়, এবং সেই সিম্পল ফর্মুলাটা ভি এ বি ভেক্টর সমান সমান ভি এ ভেক্টর মাইনাস ভিবি ভেক্টর। আহ ভি বি এ যদি হইতো তখন ভিবি মাইনাস ভি এ হইতো। এখানে কোনটার কি পরিচয় যদি একটু মনে করে দেখো, ভিএবি বি এর সাপেক্ষে এ এর আপেক্ষিক বেগ, আর ভিবিএ যদি হয় তখন এ এর সাপেক্ষে বি এর আপেক্ষিক বেগ। ঠিক আছে? তাহলে এখন চলো, আজকে গতদিন কয়েকটা ম্যাথও আমরা দেখেছি, এবং বেশিরভাগ ম্যাথ ছিল ট্রাক আর গাড়ি রিলেটেড। একটা ট্রাক উত্তর দিকে যাচ্ছে, একটা গাড়ি পূর্ব দিকে যাচ্ছে, গাড়ির কাছে ট্রাকের বেগ কত এবং কোন দিকে মনে হবে। তো একটা গতদিন আমরা যখন বের করেছিলাম আপেক্ষিক বেগ, সবসময় দেখবে যে গাড়ি ট্রাকের আপেক্ষিক বেগ গাড়ির সাপেক্ষে ট্রাকের অ্যাকচুয়াল বেগে থেকে আরো দূরে চলে যায়। তো এটা একটা আপেক্ষিক বেগের মনে রাখার ওয়ে, যে আপেক্ষিক বেগ অলওয়েজ হবে দুইটা ভেক্টরের বাইরের দিকে, কখনো মাঝে হবে না, বাইরের দিকে হবে। ঠিক আছে? গতদিন তোমাদের এই হোমওয়ার্কটা দেওয়া হয়েছিল যে যদি আসলে লম্বভাবে না থাকা গাড়ি আর ট্রাক 45 ডিগ্রি অ্যাঙ্গেলে চলে, সেই ক্ষেত্রে আপেক্ষিক বেগ কিভাবে বের করতে হয়। আশা করি তোমরা এটা সবাই নিজেরা একটু করার ট্রাই করছো। হোমওয়ার্ক এখানে সলভ করে আমি সব দিব না, কারণ হোমওয়ার্কটা দেয়াই তোমার বাসায় চিন্তা করার জন্য বা প্র্যাকটিস করার জন্য। সো আমি আপেক্ষিক বেগেরই আরো কিছু ম্যাথ করব, সো ওগুলা জানলে পরে দেখবে এটা আরো ইজি হয়ে আসতেছে। ঠিক আছে? তো চলো তাহলে আমরা আমাদের আজকের ক্লাসটা শুরু করি। তো আজকের ক্লাসে আমরা আপেক্ষিক বেগের ম্যাথ করব। একটা বড় অংশে আমরা নদী নৌকা রিলেটেড প্রবলেম সলভ করার চেষ্টা করব। ঠিক আছে? সরি, নদী নৌকা বলতেছি, বৃষ্টির আহ ক্ষেত্রে কত অ্যাঙ্গেলে ছাতা ধরতে হবে এই রিলেটেড প্রবলেম সলভ করার চেষ্টা করব। ঠিক আছে? তো তার আগে আমাদের আরো কয়েকটা প্রবলেম আসলে আমরা দেখতে পারি, গাড়ি আর ট্রাকের যেরকম ম্যাথ করতেছিলাম সেই রিলেটেড। তো চলো আমরা শুরু করতে পারি। আপেক্ষিক বেগ। যেমন তোমাকে ধরো এরকম একটা প্রবলেম দেওয়া হলো, ধরো তোমাকে বলা হলো সেই আগের মতো, এটা উত্তর, এটা আমাদের দক্ষিণ, এটা পশ্চিম, আর এটা আমাদের পূর্ব। এখন আগে আমরা গতদিন পর্যন্ত যে ম্যাথ করছিলাম, দুইটা প্রকৃত বেগ দিয়ে দিয়েছিল, আপেক্ষিক বেগটা বের করতে হয়েছিল। আজকে আমরা করব কি, একটা প্রকৃত বেগ দিব আর আরেকটা আপেক্ষিক বেগ দিব, এবং দেখবো যে কিভাবে আরেকটা প্রকৃত বেগ বের করা যায়। তাহলে প্রকৃত বেগ একটা দিব, দুইটা দিব না, আপেক্ষিক বেগটা দিয়ে দিব, এবং বলবো যে আরেকটা প্রকৃত বেগ কত। তো চলো আমরা কোয়েশ্চেনটা একটু লিখি। কোয়েশ্চেনটা অনেকটা এরকম যে একটি গাড়ি একটি গাড়ি পূর্ব দিকে চলছে।
পূর্ব দিকে চলছে। গাড়ির ড্রাইভারের কাছে মনে হলো, অথবা গাড়ির ড্রাইভার দেখলো পূর্ব দিকে চলছে, এটা কত ভেলোসিটিতে, এটা একটু দিয়ে দিই। 70 কিলোমিটার পার আওয়ার ভেলোসিটি, ঠিক আছে। আচ্ছা, গাড়ির ড্রাইভার এর কাছে মনে হলো একটি ট্রাক, একটি ট্রাক উত্তর দিকে 80 কিলোমিটার পার আওয়ার, বা একটু কম দেই, 60 কিলোমিটার পার আওয়ার বেগে চলছে। তোমাকে বলছে ট্রাকের প্রকৃত বেগ কত। ট্রাকের প্রকৃত বেগ কত। সো এই ম্যাথের বিশেষত্ব যেটা আমরা আগে বলেছিলাম, যখন আমরা দেখতেছি যে গাড়ির ড্রাইভারের কাছে মনে হলো ট্রাক উত্তর দিকে এত বেগে চলতেছে, এখন গাড়ির ড্রাইভার তো নিজে গতিশীল ছিল, তাহলে গতিশীল কোন অবজারভার, আমরা যে দেখলাম গাড়ি পূর্ব দিকে চলতেছে, তাহলে গাড়ির ভিতরে ড্রাইভার রয়েছে, ড্রাইভার গতিশীল, ড্রাইভার ট্রাকের বেগ মাপছে, তাহলে অবশ্যই কি আপেক্ষিক বেগ মাপছে। কারণ আমরা জানি যে গতিশীল কেউ যদি কখনো কোনো আহ কিছুর বেগ মাপে, তখন আমরা প্রকৃত বেগ না মেপে আপেক্ষিক বেগ মাপি। তাহলে এখানে যেহেতু গাড়ির ড্রাইভার গতিশীল থেকে ট্রাকের বেগ মেপেছে, তাহলে এই যে যে 60 কিলোমিটার পার আওয়ার, এইটা কিন্তু আসলে আপেক্ষিক বেগ দিয়ে দিছে, ঠিক আছে। তাহলে দেখো এই যে 60 কিলোমিটার পার আওয়ার, এটাকে কিন্তু আমরা ট্রাকের বেগ বলতে পারবো না, এটাকে বলবো ট্রাকের বেগ গাড়ির সাপেক্ষে ভিটিসি বলবো, ঠিক আছে। সেটাকে বলবো হচ্ছে ভিটিসি, এটা মান, ঠিক আছে। আর গাড়ির বেগ হচ্ছে ভিসি বলা যায় এটাকে, ভিসি হচ্ছে 70 কিলোমিটার পার আওয়ার, ঠিক আছে। তাহলে দেখো আমাদের ভিটিসি দিয়ে দিয়েছে, অর্থাৎ আপেক্ষিক বেগ দিয়ে দিয়েছে, আর আরেকটা হচ্ছে গাড়ির ক্ষেত্রে কি দিয়ে দিয়েছে, গাড়ির ক্ষেত্রে দিয়ে দিয়েছে প্রকৃত বেগ। তাহলে একটা আপেক্ষিক বেগ, একটা প্রকৃত বেগ, আমাকে আরেকটা প্রকৃত বেগ বের করতে বলেছে, অর্থাৎ ট্রাকের বেগটা বের করে বলেছে যে ট্রাকের প্রকৃত বেগ কত। তো চলো এটা করি। ম্যাথটা সলভ করার আগে আমরা একটু দেখাই যে এখানে কোন দিকে কোন বস্তুটা চলতেছে, বা কোন গাড়ি, গাড়ি ট্রাক কোন দিকে চলতেছে। তাহলে আমরা দেখতেছি গাড়ি চলতেছে হচ্ছে পূর্ব দিকে, একটু ডিফারেন্ট কালার ইউজ করি। গাড়ি চলতেছে হচ্ছে পূর্ব দিকে, এবং ট্রাক, গাড়ি দেখতেছে বা গাড়ির ড্রাইভার দেখতেছে ট্রাক চলতেছে উত্তর দিকে, তাহলে আরেকটা হবে হচ্ছে উত্তর দিকে, উত্তর দিকে। এটা 80 আর এটা হচ্ছে 60, চাইলে একটু ছোট করে দিতে পারি আমরা। ওকে, তাহলে দেখো এইখানে আমরা বলতে পারি কোনটা কিসের বেগ, আমরা যদি একটু দেখাই, এটা হচ্ছে ভেলোসিটি অফ কার বলা যায়, 70 কিলোমিটার পার আওয়ার। আর উপরের দিকে যেটা চলতেছে এটা হচ্ছে ভিটিসি, ট্রাকের বেগ গাড়ির সাপেক্ষে, তাই না, যে ভিটিসি ট্রাকের বেগ গাড়ির সাপেক্ষে হচ্ছে 60 কিলোমিটার পার আওয়ার, ঠিক আছে। এখন আমাকে বলছে হচ্ছে কি বের করতে, ভিটি বের করতে। তো এই ধরনের ম্যাথ আমাদের প্রথম কাজ হচ্ছে আপেক্ষিক বেগের ফর্মুলাটা লেখা, ফর্মুলা আমাকে গাইড করবে যে আমাকে কি করতে হবে, ঠিক আছে। যেমন আমি যদি এখানে ফর্মুলাটা লিখি, যেহেতু আপেক্ষিক হচ্ছে ভিটিসি, তাহলে ভিটিসি ফর্মুলা লিখতে হবে, ভিটিসি ভেক্টর হচ্ছে ভিটি ভেক্টর মাইনাস ভিসি ভেক্টর, ঠিক আছে। তাহলে আমরা দেখতে পারতেছি যে আপেক্ষিক বেগের ফর্মুলা যে ভিটি থেকে ভিসি বাদ দিতে হবে, কিন্তু আমাকে বের করতে বলছে হচ্ছে ভিটি। যেহেতু আমাকে ভিটি বের করতে বলছে, তাহলে আমি এক সাইডে ভিটি রাখবো আর বাকি সব অন্য সাইডে নিয়ে যাবো। তাহলে দেখো ভিটি কে এক সাইডে রাখলে এটাকে লেখা যাবে ভিটিসি প্লাস ভিসি। সিম্পল, কারণ যেটা বের করতে হবে ওইটাকে আমরা দুইটা ভেক্টরের যোগফল আকারে দেখাচ্ছি। এটি তো আমরা করছি, আগের দিন আমরা লব্ধি বের করছি, আজকেও লব্ধি বের করবো, বাট আগের দিনের সাথে এটা পার্থক্য হচ্ছে আগের দিন দেখবা যে একটার সাথে আরেকটার বিপরীত ভেক্টর যোগ করছিলাম। দেখো আমরা যদি এই ম্যাথটায় যাই, যখন তোমাকে প্রকৃত বেগ দিয়ে দিয়েছিল এবং আপেক্ষিক বেগ বের বের করতে হয়েছিল, তখন আমাদের ইকুয়েশনটা কই, হ্যাঁ এই যে,
দেখো এই যে ভিটিসি যখন বের করেছিলাম, ভিটি মাইনাস ভিসি, ভিটিসি যেহেতু বের করতে দিছিল, ভিটি কে মাইনাস ভিসির সাথে যোগ করতে হয়েছিল, কারণ ইকুয়েশন আমরা ওইভাবে পেয়েছিলাম। এখন আমরা যখন করতে যাচ্ছি, এখন কি পার্থক্য আসতেছে, আমরা দেখতেছি যে ভিটি বের করতে বলতেছে, তাহলে এটা হচ্ছে ভিটিসির সাথে ভিসি নর্মাল যোগ, এখানে কোনো মাইনাস টাইনাস নাই। সো কাউকে উল্টানোও লাগবে না, এটা আরো সিম্পল হয়ে গেছে আমাদের প্রবলেমটা। ঠিক আছে, তাহলে ভিটিসির সাথে ভিসি যোগ করলে আমাদের প্রবলেমটা সলভ হয়ে যাবে। ঠিক আছে, তাহলে দেখো ভিটিসি আর ভিসি দিয়ে দিয়েছে, তাহলে আমরা লব্ধি কিভাবে বের করব? লব্ধিটা বের করার জন্য ভিটিসি আর ভিসির লব্ধি কি হবে আমরা জানি, সামান্তরিক কমপ্লিট করলে কর্ণটাই হয়ে যাবে হচ্ছে লব্ধি। আচ্ছা, কর্ণটাই যদি আমি আঁকি, এটা হচ্ছে আমাদের, ঠিক আছে, এটাকে আমরা ভিটি বলবো। কেন ভিটি বলবো? ইকুয়েশনই বলতেছে ভিটিসির সাথে ভিসি যোগ করলে, ভিটিসির সাথে ভিসি যদি যোগ করি তাহলে আমরা কর্ণটাকেই লব্ধি বলতে পারবো এবং ভিটি হবে সেটা। ঠিক আছে, এবং ভিটির মানটা কত হবে আমরা একটু যদি বের করতে চাই, চলো আমরা দেখি। যেহেতু দুইটা লব্ধি বের করতে বলছে, তাহলে ভিটি হবে হচ্ছে রুট ওভার এই দুটোর যোগফল, এবং মধ্যবর্তী কোণ আমরা কত বলতে পারি, এটা 90 ডিগ্রি। তাহলে এই দুটোর যোগফল কি হবে, লব্ধি 70 স্কোয়ার প্লাস 60 স্কোয়ার প্লাস 2 × 70 × 60, কজ হচ্ছে 90 ডিগ্রি। কজ 90 কেন? কারণ এখানে দেখা যাচ্ছে মধ্যবর্তী কোণ হচ্ছে 90, ভিটিসি আর ভিসি ভেক্টরের। এখন কজ 90-র জন্য এই পার্টটা হচ্ছে 0 হয়ে যাবে, তাহলে আমাদের ভ্যালুটা আসবে হচ্ছে 70 স্কোয়ার প্লাস 60 স্কোয়ার। তাহলে এখান থেকে আমরা ভিটিটা পেয়ে যাব 70 স্কোয়ার প্লাস 60 স্কোয়ার। দেখি কত আসে আমাদের, √70 স্কোয়ার প্লাস 60 স্কোয়ার, সেটা ভ্যালু আসে 10√85 অথবা 92.2। ভ্যালু আসে হচ্ছে 92.2 কিলোমিটার/আওয়ার। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে ট্রাকের প্রকৃত বেগ। তাহলে খুবই সিম্পল, আমরা ফর্মুলা লিখছি, ফর্মুলা আমাকে যা ডিরেকশন দিছে আমরা সেই কাজটাই করছি। ফর্মুলা আমাকে ডিরেক্ট করছে যে ভিটি যদি বের করতে চাই ট্রাকের প্রকৃত বেগ, ভিটিসির সাথে ভিসিটা যোগ করতে হবে, সেটা করে আমরা লব্ধিটা বের করে ফেলছি। ঠিক আছে, এখন আসো যদি দিকটাও বের করতে হয়, তাহলে আমরা দিকটাও বের করে আসতে পারবো। এটা যদি থিটা হয় তাহলে এটা ইজিলি করা যাবে, ট্যান থিটা ইকুয়াল টু লম্ব বাই ভূমি দিয়ে করে ফেলতে পারি। যেহেতু এটা সমকোণী ত্রিভুজ, তাহলে এটা লম্ব, এটা ভূমি। লম্বর ভ্যালু হবে হচ্ছে 60, তাহলে এটার ভ্যালু হবে 60, আর এই ভূমিটার ভ্যালু হবে হচ্ছে 70, তাহলে লেখা যায় 60/70। তাহলে এখান থেকে আমাদের থিটার যে ভ্যালুটা আসে, ট্যান ইনভার্স করি 6/7, রেজাল্ট আসে 40.6। তাহলে এটার রেজাল্ট হবে হচ্ছে 40.6 ডিগ্রি। তাহলে এখানে আমাদের মান পাইছি, দিক পাইছি, অ্যান্সারে কি লিখবো, ট্রাকের প্রকৃত বেগ 92.2, দিক হচ্ছে 40.6 ডিগ্রি কোণে পূর্ব দিকের সাথে উত্তরের সাইডে। ঠিক আছে, পূর্ব দিকের সাথে 40.6 ডিগ্রি কোণে উত্তরের দিকে। একটু লিখে ফেলি, ট্রাকের প্রকৃত বেগ ট্রাকের প্রকৃত বেগ 92.2 কিলোমিটার/আওয়ার এবং দিক পূর্ব দিকের সাথে 40.6 ডিগ্রি কোণে উত্তর দিকে। ঠিক আছে, সো এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। খুবই সিম্পল, আমরা গতদিন যেই মেথোডোলজি ইউজ করছি, আমরা কিন্তু সেম মেথোডোলজি ইউজ করে প্রবলেমটা সলভ করে ফেলতে পারলাম। ঠিক আছে, কোনো প্যারা নাই। তো আমাদের এটাই হচ্ছে কথা, যে যখন আমরা আসলে তোমার আপেক্ষিক বেগের ম্যাথ করি, তুমি যদি জাস্ট ফর্মুলা দিয়ে ম্যাথটা ফর্মুলা অনুযায়ী ছবি টবি এঁকে করে ফেলো, খুবই সিম্পল, কঠিন কিছু না। যত ধরনের আপেক্ষিক বেগের ম্যাথ আছে সবই আমরা এই কাজটাই করতে যাচ্ছি। ঠিক আছে, তো যারা অনলাইনে আছো একটু জানাও ঠিকঠাক মতো বোঝা যাচ্ছে কিনা। ঠিক আছে, ওকে, যদি বুঝে থাকি চলো তাহলে আমরা পরের টপিকে চলে যাই। আমাদের এখন যেটা কাজ করতে হবে সেটা হচ্ছে, এই ধরনের ম্যাথ কনসেপ্টের জন্য খুব ভালো,
আমাদের এখন দেখতে হবে যে যেটা বোর্ডে বেশি আসে, বোর্ডে বা অ্যাডমিশন টেস্টে বেশি আসে, সেটা হচ্ছে যদি বৃষ্টি নামে, বৃষ্টির মধ্যে তুমি দৌড়াও, তাহলে কত অ্যাঙ্গেলে ছাতা ধরতে হবে। তো চলো ওই রিলেটেড প্রবলেম গুলো আমরা শুরু করে দিই। ওকে, চলো বৃষ্টি সংক্রান্ত সমস্যা। বৃষ্টি সংক্রান্ত সমস্যা। আচ্ছা, তো প্রথম যে কোয়েশ্চেনটা দেখবো সেটা হচ্ছে, ধরো একটা লোক 6 মিটার পার সেকেন্ড ভেলোসিটিতে দৌড়াচ্ছে, এটাকে আমরা নাম দিলাম হচ্ছে ভেলোসিটি অফ ম্যান, 6 মিটার পার সেকেন্ড ভেলোসিটি দৌড়াচ্ছে, এবং বৃষ্টি পড়তেছে হচ্ছে ভেলোসিটি অফ রেইন, এটাকে লেখা যায় 4 মিটার পার সেকেন্ড। এখন বললো বৃষ্টি থেকে বাঁচতে কত কোণে ছাতা ধরতে হবে। লোকটি বৃষ্টি থেকে বাঁচতে কত কোণে ছাতা ধরবে, লোকটি বৃষ্টি হতে বাঁচতে কত কোণে ছাতা ধরবে। ঠিক আছে, এই ম্যাথটা আমরা দুই ভাবে করবো। একটা হচ্ছে আহ, আমরা একটু আগে যেভাবে করলাম কনভেনশনাল মেথডে, আর একটা হচ্ছে আইজে দিয়েও এই ম্যাথ গুলা করা যায়। আইজে দিয়ে করলে আবার দেখবে যে অনেক টাফ ম্যাথ অনেক ইজি হয়ে যায়। ঠিক আছে, তো আপাতত প্রথমে আগে যে কনসেপ্টটা সেই অনুযায়ী করি আমরা। এখানে আমরা কি বলতে পারি, বৃষ্টি থেকে বাঁচতে লোকটা সেদিকেই ছাতা ধরবে, ওর সাপেক্ষে বৃষ্টি যেদিকে আসবে। ধরো আমি যখন দাঁড়ায় থাকি, আমরা কিন্তু বৃষ্টিকে লম্বাভাবে পড়তে দেখি। তো আমি যখন দৌড় দেই, তখন কিন্তু মনে হয় যে বৃষ্টিটা একটু অ্যাঙ্গেল করে আসতেছে, তখন আমার ছাতাটাও একটু অ্যাঙ্গেল করে ধরতে হয়। কেন ছাতাটা অ্যাঙ্গেল করে ধরতে হয়? কারণ তুমিও গতিশীল, বৃষ্টিও বেগে চলতেছে। তাহলে তুমি যখন গতিশীল অবজারভার এবং বৃষ্টির বেগ মাপবা, তখন কিন্তু তুমি ওর প্রকৃত বেগ দেখবা না, বা প্রকৃত বেগ মাপবা না, তুমি ওর আপেক্ষিক বেগ মাপবা। এবং আপেক্ষিক বেগে আমরা একটু আগে দেখছি, আপেক্ষিক বেগে কিন্তু শুধু মানটা চেঞ্জ হয় না। আমরা গত দিন থেকেই দেখতেছি এখানে ট্রাকের বেগ ছিল 40, গাড়ির বেগ ছিল 60, কিন্তু গাড়ির কাছে কিন্তু ট্রাকের বেগ 40 মনে হয় নাই, মনে হয়েছে হচ্ছে আরো বেশি, কত মনে হয়েছে 72। এবং দিকটাও কিন্তু ট্রাকের অরিজিনাল দিকে হয় না, আরো অ্যাঙ্গেলে হয়েছে। সো তুমি যখন গতিশীল থাকবা, বৃষ্টি যখন পড়বে, তুমি বৃষ্টির বেগের মানটাও আলাদা দেখবা, আবার দিকটাও আলাদা দেখবা। সো লম্বা হয়ে পড়বে না, একটু অ্যাঙ্গেল করে পড়বে। তাহলে বৃষ্টি থেকে বাঁচতে তোমাকে অ্যাঙ্গেল করে ছাতাটা ধরতে হবে। তাহলে তোমাকে এই ক্ষেত্রে কি বের করা উচিত আমরা যদি একটু বলি, এই ক্ষেত্রে তোমার বের করা দরকার যে তোমার সাপেক্ষে বা লোকটার সাপেক্ষে বৃষ্টি কিভাবে পড়তেছে, সেই অ্যাঙ্গেলটা বের করা দরকার। ওই অ্যাঙ্গেলে হচ্ছে আমাকে ছাতাটা ধরতে হবে। তাহলে আমাদের হিন্টস যদি আমরা বলি যে কিভাবে আমরা এই প্রবলেমটা সলভ করব, হিন্টস হচ্ছে বৃষ্টি যেরকম অ্যাঙ্গেলে, লোকটির সাপেক্ষে বৃষ্টি যে অ্যাঙ্গেলে পড়বে, লোকটির সাপেক্ষে যত কোণে পড়বে, ছাতাও তত কোণে ধরতে হবে। ছাতাও তত কোণে, তত কোণে ধরতে হবে, ধরতে হবে। এখানে খুব ইম্পর্টেন্ট একটা কথা হচ্ছে, এই যে হলুদ কালি দিয়ে আমরা যেটুকু লিখলাম, এটা সবগুলা বৃষ্টির ম্যাথের ক্ষেত্রে প্রযোজ্য। ছাতা সেদিকেই ধরতে হবে যেদিক থেকে বৃষ্টি আসতেছে। ঠিক আছে, তো চলো আমরা একটু দেখি যে কিভাবে আমরা এই প্রবলেমটা সলভ করতে পারি। ঠিক আছে, আমরা তাহলে দেখো, যেহেতু এখানে বোঝা যাচ্ছে লোকটির সাপেক্ষে বৃষ্টি, তাহলে লোকটির সাপেক্ষে বৃষ্টির বেগটা বের করতে হবে। লোকটির সাপেক্ষে বৃষ্টির বেগ, এটাকে আমরা এইভাবে লিখতে পারি, ভেলোসিটি অফ রেইন উইথ রেসপেক্ট টু ম্যান। এটা বলা যায় ম্যানের সাপেক্ষে রেইনের, অথবা লোকটির সাপেক্ষে বৃষ্টির বেগ। এটা হচ্ছে আমাদের নোটেশন। আমাদের স্টেপ ওয়ান কিন্তু এটা ছিল যে প্রথমে আমরা নোটেশনটা বের করবো, যে কি নোটেশন ইউজ করে আমরা ম্যাথটা সলভ করতে যাচ্ছি। ঠিক আছে, তাহলে দেখো ভিআরএম এর ফর্মুলা কি হবে, ভিআর ভেক্টর মাইনাস ভিএম ভেক্টর, এটা তো আমরা আগেই জানি। এখন ইকুয়েশন তোমাকে বলতেছে ভিআরএম যদি বের করতে চাও, তাহলে কি করতে হবে, ভিআর এর সাথে মাইনাস ভিএম ভেক্টরটা যোগ করতে হবে। ঠিক আছে, এখন যেহেতু আমরা এই ম্যাথটা দুইটা নিয়মে করব, আমি এই সেম জিনিসটাকে একটু কপি করি।
তাহলে আমাদের দুইটা নিয়মে দেখানো সহজ হবে, ঠিক আছে। তো প্রথমে আমরা কনভেনশনাল মেথডে করব। কনভেনশনাল মেথড কি বলে? কনভেনশনাল মেথড বলে যে এই লব্ধিটা বের করব আমরা। কিভাবে লব্ধিটা বের করা যায়? আমরা যদি লোকটাকে একটু দেখাই, ধরো, বা এই যে বৃষ্টি নামতেছে আর লোকটা দৌড়াইতেছে, এদের লব্ধি বের করতে গেলে তো সামান্তরিকের দুটো সন্নিহিত বাহু হিসেবে এদেরকে দেখাইতে হবে। বিশেষ করে ভিআর এর সাথে মাইনাস ভিএম যোগ করতে হবে, ভিএম যেটা থাকবে ওটাকে আবার উল্টাইতে হবে। তাহলে আমরা দেখো তো এই কাজটা করতে পারি কিনা। আমরা ওই সেম ভেক্টরের ছবি আঁকি এখানে, এবং এটাকে আমরা বলতে পারবো যে আমাদের ভি এম ভেক্টর 6 মিটার পার সেকেন্ড, ঠিক আছে। আর ভি আর ভেক্টরটাকে আমরা এইখানে তার পাদবিন্দুর সাথে বসাইলাম। পাদবিন্দুর সাথে বসানোর মেইন রিজনটা হচ্ছে আমাদের যাতে আমরা সামান্তরিকটা আঁকতে পারি, লব্ধি বের করতে পারি, ঠিক আছে। লব্ধি বের করার সুবিধার্থে আমরা এটা পাদদেশেই বসাইলাম। মোটামুটি হয়েছে, ঠিক আছে। আচ্ছা, তাহলে দেখো, তবে একটা জিনিস একটু করতে হবে আমাদের ভ্যালুগত দিক থেকে। একটা তো 6, একটা 4, তাহলে এটা কিন্তু একটু হলেও ছোট হবে, ঠিক আছে। আমাদের এই জিনিসটা আমরা চেষ্টা করতেছি একটু মেনটেন করতে। ওকে, তাহলে দেখো এখন এটাকে আমরা বলতেছি হচ্ছে ভেলোসিটি অফ ম্যান, যেটা কিনা হচ্ছে 6 মিটার পার সেকেন্ড, 6 মিটার পার সেকেন্ড। আর এটাকে বলতেছি হচ্ছে ভেলোসিটি অফ রেইন, যেটা কিনা 4 মিটার পার সেকেন্ড। কেন রেইনকে নিচের দিকে দেখাচ্ছি? মানে নিচেই তো ছিল, বাট মাটির নিচের মতো মনে হচ্ছে এখানে। কেন দেখাচ্ছি? কারণ হচ্ছে দুইটার পাদবিন্দুকে একসাথে রাখলে আমাদের সামান্তরিক ফর্মুলাটা ইউজ করা সুবিধা হবে। এখন আসো কাকে উল্টাবো? ফর্মুলা অনুযায়ী মাইনাস ভিএম, তাহলে ভিএম কে উল্টাবো। তাহলে চলো ভিএম কে উল্টায় ফেলি। দেখো ভিএম এটা হয়ে যাবে, এটা যদি ভিএম হয় কি কি সেম থাকবে? আমরা বলতে পারি, মানে পুরাটা সরতেছে না, যাই হোক চেষ্টা করি। ওকে, তাহলে দেখো এই ভেক্টরটা হয়ে গেল হচ্ছে আমাদের মাইনাস ভিএম ভেক্টর। এখন এই মাইনাস ভিএম ভেক্টর আর হচ্ছে ভিআর ভেক্টর, এই দুটার লব্ধি বের করতে হবে অ্যাকর্ডিং টু দিস ফর্মুলা। তাইলে আমরা এটার যদি লব্ধি বের করতে চাই, আমাদের একটা সামান্তরিক আঁকা দরকার। চলো সামান্তরিকটা এঁকে ফেলেই। দেখো এটা হচ্ছে আমাদের সামান্তরিক, এটা হচ্ছে সামান্তরিকের কর্ণ, ঠিক আছে। তাহলে এই যে যে কর্ণটা হইলো, এই কর্ণটাই হইলো আমাদের লব্ধির মান এবং দিক। কোন দুইটার লব্ধি? ভিআর আর হচ্ছে মাইনাস ভিএম। একটা কথা, মাইনাস ভিএম এর মানও কিন্তু 6 মিটার পার সেকেন্ডই থাকবে, কারণ আমি ভেক্টর উল্টাইছি। দ্যাট ডাজন্ট মিন যে ভেক্টরের মানটা চেঞ্জ হয়ে যাবে, মান সেমই থাকবে, জাস্ট ডিরেকশনটা উল্টাবে। এখন আসো, তুমি যদি এটাকে মানুষ হিসেবে চিন্তা করো, তাহলে আমি বলতে পারি সমান ভেক্টরের সংজ্ঞা অনুযায়ী তো আবার এই ভেক্টরটাকে দেখো আমরা কপি করে এই জায়গায় কিন্তু নিয়ে যেতে পারি, তাই না? কারণ আমরা জানি যে সমান ভেক্টরের মান সেম থাকবে, ডিরেকশন কি থাকবে বলতো? সেম থাকবে। তাহলে এই যে যে ভেক্টরটা আমাদের আসছিল, এই ভেক্টরটাকে আমরা কি বলছিলাম? ভিআর এর সাথে মাইনাস ভিএম যোগ করলে ভিআরএম পাই কিন্তু, তাই না? তাহলে এই ভেক্টরটা হচ্ছে আমাদের ভেলোসিটি অফ রেইন উইথ রেসপেক্ট টু ম্যান, বা মানুষের সাপেক্ষে বৃষ্টির বেগ লোকটার সাপেক্ষে। তাহলে বৃষ্টির বেগ লোকটার সাপেক্ষে যদি এই বরাবর আসতে থাকে, তাহলে আমরা এটাকেই মানে মাটির উপরে করে আঁকতেছি সমান ভেক্টরের সংজ্ঞা অনুযায়ী। তাহলে বলতে পারি বৃষ্টি আসলে এইভাবে পড়তেছে, এইভাবে আসলে পড়তেছে, ঠিক আছে। এখন এইভাবে যদি বৃষ্টি পড়ে থাকে, তাহলে লোকটাকে বৃষ্টি থেকে বাঁচার জন্য কিভাবে ছাতা ধরতে হবে? মুছি, লোকটাকে কিভাবে ছাতা ধরতে হবে? যেহেতু এইভাবে বৃষ্টি এসে পড়তেছে, তাহলে ওকে ছাতাও কিন্তু এরকম ভাবেই ধরতে হবে, ঠিক আছে। সো এটা হবে হচ্ছে ছাতা। এখন এটাকে যদি একটু কত লম্বের সাথে কত কোণ থাকে, এটা যদি আমরা বের করে দিই, তাহলে কিন্তু আমাদের ম্যাচ হয়ে গেল। তাহলে এই যে যে ছাতাটা ধরছে বৃষ্টি থেকে বাঁচার জন্য, ঠিক আছে, লোকটা অনেক বেশি বেগে দৌড়াচ্ছিল, কিন্তু দেখো বৃষ্টির থেকেও লোকটার বেগ অনেক বেশি ছিল। তো এই জন্য আমাদের অ্যাঙ্গেলটা অনেক বেশি হয়েছে, ঠিক আছে। কারণ এই 6 মিটার পার সেকেন্ডটা 4 এর থেকে বেশি। আমরা এইদিকে যেহেতু, তাহলে লব্ধিটাও কি 6 মিটার পার সেকেন্ডের সাথে কম অ্যাঙ্গেল তৈরি করছে। তো সেই হিসেবে আমরা দেখতেছি যে এখানে কিন্তু হিউজ পরিমাণ অ্যাঙ্গেলে ছাতাটা ধরতে হচ্ছে। এখন এই অ্যাঙ্গেলটা বের করবো। অ্যাঙ্গেলটা কিভাবে বের করবো? খুব সিম্পল। এটা যদি থিটা হয়ে থাকে, এই অ্যাঙ্গেলটাকে আমরা কি বলতে পারি বলতো? থিটা বলতে পারি। তাহলে এই যে যে
ছাতাটা ধরছে, এই অ্যাঙ্গেল বের করার জন্য আমাদের জাস্ট নিচের ত্রিভুজটা ইউজ করলে হয়ে যাচ্ছে, সমকোণী ত্রিভুজ, যেহেতু এটা 90 ডিগ্রি। তাহলে আমরা বলতে পারি যে এই নিচের সমকোণী ত্রিভুজ থেকে tan অফ থেটা ইকুয়াল টু হচ্ছে আমাদের লম্ব ডিভাইডেড বাই হচ্ছে ভূমি। তাহলে লম্ব বাই ভূমি যদি করি, এটার ভ্যালু হচ্ছে আমাদের 6 আর এটার ভ্যালু হচ্ছে আমাদের 4। তাহলে এটা কি হবে, tan থিটা ইকুয়াল টু লম্ব বাই ভূমি 6/4 আসতেছে। তাহলে দেখো এখান থেকে আমাদের থিটার ভ্যালুটা চলে আসতেছে tan ইনভার্স 6/4। তাহলে এখানে 56.3 ডিগ্রি, 56.3 ডিগ্রি। তাহলে এই কোণে ছাতা ধরতে হবে। এটা কার সাথে কোণ? উলম্বের সাথে কোণ। কারণ নর্মালি কেন আমরা উলম্বের সাথে বের করি, কেন অনুভূমিকের সাথে না বলে উলম্বের সাথে বললাম? নর্মালি ছাতা ধরি উলম্ব বরাবর, বৃষ্টি যখন লম্ব ভাবে পড়ে, আমি যখন দৌড়াচ্ছি, যেহেতু বৃষ্টি পড়তেছে আর আমি দৌড়াচ্ছি, একটু অ্যাঙ্গেল করে ধরতে হচ্ছে, তাহলে নর্মালের থেকে কতটুকু ডেভিয়েটেড হচ্ছি, যেহেতু লম্ব ভাবে ধরছিলাম, ওটার সাথে কোণ তৈরি করছি, এই জন্য আমরা বলতেছি উলম্বের সাথে এত কোণে ছাতা ধরতে হবে। তাহলে এটা হচ্ছে উলম্বের সাথে 56.3 ডিগ্রি কোণে ছাতা ধরতে হবে। তাহলে বৃষ্টি থেকে বাঁচতে কত কোণে ছাতা ধরতে হবে? অ্যান্সার হচ্ছে 56.3 ডিগ্রি কোণে ছাতা ধরতে হবে। ঠিক আছে। তো যারা অনলাইনে আছো, কোনো কোয়েশ্চেন টোয়েশ্চেন থাকলে তোমরা চাইলে করতে পারো, অথবা আমাদের যারা ফেসবুকে করতেছো, তোমরা তোমাদের কোয়েশ্চেন ওখানে কমেন্টে দিতে পারো। আচ্ছা, ইভেন যারা পরবর্তীতে রেকর্ডিং দেখবা, তোমাদের মনে কোনো কোয়েশ্চেন আসলে আমাদের ফেসবুকে কমেন্ট করে যেতে পারো। আচ্ছা, তাহলে এটা যদি বুঝে থাকি, এবার আসো সেকেন্ড মেথডটা কি। এই সেম ম্যাথটা আমরা আরেকটা মেথডে করবো, আইজে মেথডে। এই সেম রেজাল্টই আসা উচিত, জাস্ট ওই মেথডটা আমাদের একটু শেখা দরকার। একটু আগে বলতেছিলাম যে এটা আমরা আইজে মেথডে যদি করি তাহলে এটা কেমন হবে, ঠিক আছে? যেমন দেখো, এখানে আমরা বলতে পারি কিনা, ভিআর ভেক্টর তো ওয়াই অ্যাক্সিস এর, ধরো এটা হচ্ছে আমার এক্স অ্যাক্সিস আর এটা হচ্ছে আমার ওয়াই অ্যাক্সিস এর পজিটিভ দিক। তাহলে দেখো ভিএম, ভিএম এটাকে আমরা কি বলতে পারবো? ভিএম যেহেতু এক্স অ্যাক্সিস এর পজিটিভ দিকে, তাহলে এটাকে আমরা বলবো 6i hat, অনুভূমিক দিক, আর এটা উলম্ব দিক। উলম্ব দিক যেহেতু, আর ভিআর যেহেতু তার উল্টা দিকে পড়তেছে, উলম্ব দিকে বাট নিচের দিকে, এটাকে আমরা বলতে পারবো -4j hat, -4j hat। এখন যেহেতু আইজে তে কনভার্ট করে ফেলছি, এখন আমি জাস্ট এখানে বসাই দিই। ঠিক আছে, কিভাবে বসাবো? আমরা ইভেন এখানে উপরের লাইনটা আমাদের দরকারও নাই, আমরা ডাইরেক্ট শুরু করবো হচ্ছে পরের লাইন থেকে। ভিআর এর ভ্যালু কত বসাবো? -4j। ভিএম এর ভ্যালু কত বসাবো? -6i। তাহলে এটাকে যদি একটু লিখি, -6i -4j, এটা হচ্ছে আমাদের ভিআরএম। ঠিক আছে, এই যে যেটা আসলো, তুমি চাইলে এখান থেকে কিন্তু ভিআরএম এর মান বের করতে পারবা, √6² + 4²। এখান থেকে যে মানটা আসবে এটা হচ্ছে বৃষ্টির আপেক্ষিক বেগ হবে, লোকটা যে দৌড়াচ্ছে কত বেগে বৃষ্টি এসে পড়বে, সেটা একটু চলো ক্যালকুলেট করে ফেলে। এটা আসে হচ্ছে √6² প্লাস হচ্ছে 4² 2√13 বা 7.2 মিটার/সেকেন্ড। ঠিক আছে। আচ্ছা, এটা নর্মালি আমাদের বের করতে দেয় নাই, আমাদের বলছে ছাতা কত কোণে ধরতে হবে, বাট আইজেতে এটা বের করা এত ইজি, মানে করে ফেললাম। এখন আসো যে এটা করলে মানে কখন এটা আমাদের কাজে লাগতে পারে। তোমাকে বললো লোকটা যে ছাতা নিয়ে দৌড়াচ্ছিল, এই ছাতাটা সর্বোচ্চ 7 মিটার/সেকেন্ড বেগ সহ্য করতে পারে, এর থেকে বেশি হলে ছিঁড়ে যেতে পারে অথবা পানি লিক করতে পারে। যদি এরকম সিনারিও বলে, ইন দ্যাট কেস 7 এর থেকে তো বেশিটা এসে আঘাত করতেছে, কারণ লোকটা দৌড়ানোর সময় আপেক্ষিক বেগটা বেশি হয়ে যাচ্ছে। তাহলে 7 মিটার/সেকেন্ডের থেকে বেশিতে যদি আঘাত করে, তখন কিন্তু ওই ছাতার ব্যবহার করাটা নিরাপদ নাও হইতে পারে, তাই না? সো সেই হিসেবে একটা ম্যাথ কিন্তু দিতে পারে। যেমন তোমরা সবাই এটা খেয়াল করার কথা, গাড়িতে করে যখন তোমরা গেছো, ধরো বৃষ্টি নামতেছে, গাড়ি যত বেশি বেগে চলে, মনে যে বৃষ্টির পানি আরো তত বেশি বেগে গ্লাসের উপর আঘাত করতেছে। তো এই যে গ্লাসের উপর যে আরো বেশি বেশি বেগে আঘাত করতেছে, কেন বলে মনে হয়? কারণ হচ্ছে আপেক্ষিক বেগের মানটা নর্মাল বৃষ্টির বেগের থেকে বেশি হয়। দেখো নর্মাল বৃষ্টির বেগটা কত ছিল? নর্মাল বৃষ্টির বেগের মান ছিল মাত্র 4 মিটার/সেকেন্ড, কিন্তু লোকটা দৌড়াইছে দেখে এটা ও তো প্রায় ডাবলের কাছাকাছি হয়ে গেছে। তাহলে এই জন্যই আমরা দেখি গাড়ি চলার সময় গ্লাসে এসে যে বৃষ্টি আঘাত করে, এটা অনেক বেশি জোরে আঘাত করে। ঠিক আছে। ওকে, যদি এটা বুঝে থাকি, তাহলে চলো আমরা সামনের দিকে মুভ করি। এখন আসো যে এটা তো দিক বের করি নাই, দিক কেমনে বের করবো ভাই? এই ভেক্টরটাকে জাস্ট তুমি ছবিতে আঁকলে হয়ে যাবে। দেখো এই ভেক্টরটাকে যদি ছবিতে আঁকি,
কিভাবে আঁকবো? -6i -4j। তাহলে দেখো -6i কোন দিকে থাকবে? আমরা বলতে পারি -6i হচ্ছে এই দিকে থাকবে, অর্থাৎ এক্স অ্যাক্সিসের নেগেটিভ দিকে। এটা হচ্ছে আমাদের -6i, আর এটা হচ্ছে আমাদের সেই -4j। ঠিক আছে, -6i -4j আঁকা হয়ে গেছে। এখন জাস্ট এদের লব্ধিটা কি হওয়া উচিত? আগে এটা লিখি, -6i -4j। এটা বোঝা যাচ্ছে দুটাই নেগেটিভ, মানে এটা থার্ড কোয়াড্রেন্টে, তাই না? থার্ড কোয়াড্রেন্টে আঁকছি আমরা। এখন যদি এতে লব্ধিটা আঁকি, দেখো এটা আমাদের লব্ধিটা হচ্ছে। এখন এটাকেই যদি আমি পিছনের দিকে বাড়ায় দেই, এই বরাবর যদি ছাতাটা ধরা হয়, তাহলে কিন্তু আমরা বৃষ্টি থেকে বেঁচে যাব। ঠিক আছে, এই সেম কাজটাই কিন্তু আগেও তাই করছি। দেখো তুমি এখানে কিন্তু ওই যে 6 আর 4ই ছিল, এখনো আমরা দেখতেছি এখানে কি আসতেছে বলতো, 6 আর 4ই আসতেছে, আই জে এর মেথডে আসতেছে। আচ্ছা, এখন দেখো এটাকে থিটা যদি ধরি, এটাও আমরা বলতে পারি থিটা। এই ট্যান থিটা ইকুয়াল টু লম্ব বাই ভূমি, লম্ব হবে 6 আর ভূমি হবে হচ্ছে 4। তাহলে আগের আগের মতোই ট্যান অফ থিটা লম্ব বাই ভূমি 6/4, থিটার ভ্যালু আগের মতোই 56 তো আসছিল আমাদের 56.3 চলে আসতেছে, 56.3। এখান থেকে আমরা বলবো উলম্বের সাথে, এটাও কোন কোন দিকের সাথে? উলম্বের সাথে কোণ। তাহলে আমরা সেম একটা ম্যাথ দেখলাম, দুইটা নিয়মে করা যাচ্ছে। একটা হচ্ছে কনভেনশনাল লব্ধির মেথডে, আর একটা হচ্ছে আইজে দিয়ে। এটা আরো ইজি হচ্ছে, এটা ইজি আর মানে কঠিন বলে কিছু নাই, দুইটা মনে হচ্ছে একই রকম। বাট পরবর্তীতে দেখবা যখন কমপ্লিকেটেড ম্যাথ হবে, যেমন বাতাস যদি থাকতো এখানে, তখন আইজে মেথডটা আরো বেশি হেল্পফুল হতো। ঠিক আছে। তাহলে সবাই যদি এটা বুঝে থাকি, চলো আমরা পরের ম্যাথটা দেখি। পরের ম্যাথে যেটা ডিফারেন্ট হবে সেটা হচ্ছে, এখানে শুধুমাত্র বৃষ্টি ছিল আর লোক দৌড়াইছে, কোনো বাতাস টাতাস ছিল না। এখন বৃষ্টি নামবে, লোক দৌড়াবে, আবার বাতাসও থাকবে। চলো দেখি কিভাবে ওটা সলভ করতে পারি। একটা হেডিং দাও, বৃষ্টি প্লাস বাতাস প্লাস দৌড়, তিনটা ঘটনায় যদি ঘটে, তাহলে আমরা ম্যাথটা কিভাবে সলভ করবো। ঠিক আছে, তো এখানে আমরা ছবিটা এঁকে ফেলি। ধরো লোক দৌড়াইতেছে ভিএম 5 মিটার/সেকেন্ড ভেলোসিটিতে, বৃষ্টি নামতেছে ভিআর 6 মিটার/সেকেন্ড ভেলোসিটি, আর এদিক থেকে বাতাস আছে, ভি উইন্ড আছে 2 মিটার/সেকেন্ড ভেলোসিটিতে। ঠিক আছে, আগের মতোই বৃষ্টি থেকে বাঁচতে কতক্ষণে ছাতা ধরতে হবে? বৃষ্টি হতে বাঁচতে কতক্ষণে ছাতা ধরতে হবে? তো এটার স্ট্র্যাটেজি কি হবে আমরা বলি, আগের মতোই হিন্টস যেটা দিয়ে দিয়েছিলাম, লোকটার সাপেক্ষে বৃষ্টি যেদিক থেকে আসবে ওই দিক বরাবরই ছাতা ধরতে হবে। ঠিক আছে, তাহলে কার সাপেক্ষে কার আপেক্ষিক বেগ বের করব? লোকটার সাপেক্ষে ভেলোসিটি অফ রেইন উইথ রেসপেক্ট টু ম্যান বের করব। বৃষ্টির বেগ লোকটার সাপেক্ষে যেদিকে হবে সেদিকে তো ছাতা ধরতে হবে। এখন এখানে আমরা ভি আর না নিয়ে ভি আর প্রাইম নিচ্ছি। কেন নিচ্ছি আমি একটু বলি। আমরা কি বলতে পারি এদিকে হচ্ছে ভি আর এদিকে আবার ভি উইন্ড আছে, এই দুইটা মিলা, এই দুইটা তো বেগ, বৃষ্টিরও একটা বেগ রয়েছে, বাতাসেরও একটা বেগ আছে। আমরা জানি একই বিন্দুতে একই সময় যখন দুইটা ভেক্টর কাজ করে, তখন আমাদের দুইটা লব্ধি নিতে হয়। বৃষ্টি আর বাতাসের মধ্যে কিন্তু শুধু লব্ধির সম্পর্ক, এখানে কিন্তু কেউ অবজারভার নাই যে আপেক্ষিক বেগের কনসেপ্ট আসবে। তো বৃষ্টি এবং বাতাস দুইটা একই সাথে একই সময় যদি ঘটে, তাহলে তোমার শুধু এই দুইটার লব্ধিটা হবে। ঠিক আছে, তাহলে এটার লব্ধিটা কি হবে? এইটাকে আমরা নাম দিছি ভি আর প্রাইম। ঠিক আছে, এটাকে আমরা নাম দিছি হচ্ছে ভি আর প্রাইম। তাহলে এই জায়গায় যেহেতু আপেক্ষিক বেগটা হচ্ছে আফটার লব্ধি, কারণ রেইন আর উইন্ড মিলে আমরা কিন্তু লোকটা যদি নাও দৌড়ায় তাও কিন্তু দেখবে রেইন পড়তেছে, উইন্ড আছে,
বাতাস আছে, এই দুইটা মিলে কিন্তু এমনি অ্যাঙ্গেলে পড়তে দেখবো। এটা কিন্তু আমাদের ডে টু ডে লাইফে সবচেয়ে বেশি হয়। আমরা ইভেন স্থির থাইকাও বৃষ্টিকে লম্বভাবে পড়তে দেখি না, বিকজ মোস্ট অফ দ্য টাইম একটু না একটু বাতাস থাকে। কিন্তু তুমি যদি আবার বর্ষাকালে যাও, দেখবা গাছের পাতা টাতা নড়তেছে না, তখন কিন্তু কোনো বাতাস থাকে না, তখন বৃষ্টি লম্বভাবে পড়ে। ঠিক আছে, কিন্তু এই ক্ষেত্রে আমি কি বলতে পারি, লোকটা যদি নাও দৌড়ায় তাও ভিআর প্রাইম দেখবে, সে একটু অ্যাঙ্গেল করে ছাতা ধরতে হবে। এই ম্যাথ আমরা করছিলাম, ঠিক না? লব্ধির ম্যাথ যখন শিখাইছিলাম তখন কিন্তু এটা করছিলাম। তাহলে এইটা লব্ধিও আছে, আপেক্ষিক দিকও আছে, দুটো মিক্স করে দিছে। ঠিক আছে, তাহলে এইখানে আমরা বলবো হচ্ছে ভিআর প্রাইম, শুধু বৃষ্টি না, এখানে বৃষ্টি আর বাতাস মিলে যেটা, সেটা হচ্ছে ভিআর প্রাইম। তাহলে এটাকে লেখা যায় ভিআর প্রাইম মাইনাস ভিএম। তাহলে এইটুকু হচ্ছে লব্ধির অংশ, পরে মাইনাস দিয়ে ভিএম করা মানে হচ্ছে এটা আপেক্ষিক বেগের অংশ। ঠিক আছে, তাহলে এই ভিআর এর মধ্যে দুইটা জিনিস রয়েছে, ভিআর, এই যে দেখো ভিআর প্রাইম হচ্ছে ভেলোসিটি অফ রেইন, আর হচ্ছে ভেলোসিটি অফ উইন্ড, দুইটা মিক্স হবে, দুইটা লব্ধি হবে, ভিআর প্লাস ভি উইন্ড, এটা হচ্ছে ভিআর প্রাইম মাইনাস ভিএম। তাহলে দেখো ভিআর প্রাইম এম সহজ, ভিআর এর সাথে ভিএম যোগ করব, মাইনাস, সরি, ভিআর এর সাথে ভিডব্লিউ যোগ করব, মাইনাস করব হচ্ছে ভিএম। এখন এখানে আমরা আইজে মেথডে যদি করার চেষ্টা করি, এবং আমরা যদি ওই কনভেনশনটা ধরে ধরে ফেলি যে আমাদের এক্স আর ওয়াই অ্যাক্সিস কোনটা কাকে বলবো, ধরো আমরা এইটাকে এক্স অ্যাক্সিস ডিক্লেয়ার করলাম, এটাকে ওয়াই অ্যাক্সিস এর পজিটিভ দিক ডিক্লেয়ার করলাম, অনুভূমিক দিক হচ্ছে এক্স, উলম্ব দিকের উপরের অংশ হচ্ছে ওয়াই অ্যাক্সিস এর পজিটিভ দিক। যদি এটা হয়ে থাকে তাহলে দেখো আমরা কি করতে পারি, ভিআর, এটা ওয়াই অ্যাক্সিস এর নেগেটিভ দিকে যাচ্ছে, ওয়াই অ্যাক্সিস এর নেগেটিভ দিকে হলে এটা হবে হচ্ছে -6j। ঠিক আছে, ওয়াই অ্যাক্সিস এর নেগেটিভ দিক, এই জন্য -6j। এরপর আসো উইন্ড, উইন্ড হচ্ছে এক্স অ্যাক্সিস এর নেগেটিভ, তাহলে -2i। দেখো উইন্ড হচ্ছে এক্স অ্যাক্সিস এর নেগেটিভে, -2i। ভিএম, ভিএম এর আগে তো একটা মাইনাস আছে, এখন আসো ভিএম তো আবার এক্স অ্যাক্সিস এর পজিটিভ দিকে, পজিটিভ দিকে হলে এটা হবে হচ্ছে 5i। ঠিক আছে, আমি একবারে বসাইলাম, কারণ বাই দিস টাইম তোমরা সবাই বোঝার কথা যে নিচের দিক মানে নেগেটিভ জে, কারণ ওয়াই অ্যাক্সিস এর নেগেটিভ, এক্স অ্যাক্সিস এর পজিটিভ দিক মানে হচ্ছে আই হ্যাট, কারণ এটা পজিটিভ দিকে আছে, 5i হ্যাট হচ্ছে, তাহলে ভিএম এর ভ্যালু হবে, ভিএম এর ভ্যালু দেখো 5i হ্যাটই বসাইছি। আর উইন্ড হচ্ছে তার উল্টা দিকে যাচ্ছে, এক্স অ্যাক্সিস এর উল্টা দিকে, এই জন্য হচ্ছে উইন্ডেরটা -2i বসাইছি। এখন দেখো এটা যোগ বিয়োগ করা হচ্ছে একদম ইজি। কেন ইজি? কারণ যখন আই জে কে ফর্মে থাকে তখন যোগগুলা কেমনে হয়, আই এর সহগগুলা যোগ হয়ে যায়, জে এর সহগগুলা যোগ হয়ে যায়। ঠিক আছে, এটা নিয়ে আমরা কথা বলি নাই, কিন্তু এটা আমরা পরবর্তীতেও দেখাবো যে আই জে কে ফর্মে যখন তোমার থাকবে তখন যোগ বিয়োগ গুণ করা অনেক ইজি, আই এর সহগগুলা যোগ হয়ে যায়, যদি বিয়োগ হয় তাহলে আই এর সহগগুলা বিয়োগ হয়ে যায়। তাহলে এখানে আমরা দেখছি 2i আর 5i মিলে কি হবে, -7i, আর এখানে হবে হচ্ছে -6j। এটা হচ্ছে ভি আর প্রাইম। ঠিক আছে, এটা ভি আর প্রাইম। এখন আসো, এটা যদি কখনো মান বের করতে বলতো তাহলে √7² + 6² দিয়ে মান বের করতাম, কিন্তু এখানে মান চায় না, এখানে শুধু দিক চাইছে, কত অ্যাঙ্গেলে ছাতা ধরতে হবে। তাহলে এটাকে ছবিতে ড্র করি, চলো ছবিতে যদি ড্র করি, ঠিক আছে, আমি এক্স ওয়াই অ্যাক্সিস দেখাচ্ছি আর কি, হ্যাঁ। আচ্ছা, ওকে, তো দেখো এখানে -7i -6 আছে, একটা কাজ করি, আচ্ছা, তো এখানে -7i -6j, চলো দেখি আমরা -7i কোন দিকে দিব। -7i কে বলা যায় থার্ড কোঅর্ডিনেটে, যেহেতু তাহলে এটা হবে আমাদের -7i। ডিফারেন্ট কালার ইউজ করি, তাহলে এটা হচ্ছে আমাদের -7i, আর -6j হচ্ছে নিচে, সাইন কনভেনশনটা আমরা ঠিক রাখলাম। তাহলে এটা হচ্ছে আমাদের -7i -6j। এখন এদের লব্ধি আগে ফেলাবো, ঠিক আছে, এটা লব্ধি কোন দিকে হবে আমি একটু ফ্রি হ্যান্ডেই আঁকি।
আলোচনা। তাহলে দেখো আমাদের লব্ধিটা যদি আঁকতে চাই, তাহলে এটা হচ্ছে আমাদের এই দুইটা লব্ধি, রাইট? এটাকে আমরা বলতে পারি হচ্ছে -7i -6j, এটাকে আমরা বলবো হচ্ছে ভি আর প্রাইম এম। তোমাদের নিশ্চয় মনে আছে, এটাকেই যদি আমি পিছনের দিকে বাড়ায় দেই, তাহলে এই দিক বরাবরই আসলে বৃষ্টিটা আইসা পড়তেছে। তাহলে এইভাবে হচ্ছে বৃষ্টি পড়তেছে। তাহলে তুমি যদি এখানে দাঁড়ায় থাকো, তোমাকে ছাতা ধরতে হয়, তোমাকে এই অ্যাঙ্গেলে ছাতাটা ধরতে হবে। ঠিক আছে, উলম্বের সাথে যদি থিটা কোণ হয়, তাহলে উলম্বের সাথে ওইদিকে থিটা হলে বিপ্রতীপ কোণ হিসেবে এটাকেও থিটা বলা যায়। আর আমরা ট্যান থিটা থেকে আগের মতোই বের করে ফেলতে পারি। ট্যান থিটা হচ্ছে লম্ব বাই ভূমি। এখানে লম্ব হচ্ছে মানের দিক থেকে, জাস্ট শুধু ম্যাগনিটিউড যদি নেই, মান নেই, তাহলে 7/6। তাহলে এখানে ট্যান থিটা হবে 7/6। এখান থেকে আমাদের থিটার ভ্যালুটা আমরা বের করে ফেলতে পারতেছি। চলো দেখি, থিটা হয় হচ্ছে 7/6 এর tan ইনভার্স 49.4। তাহলে এটা হচ্ছে 49.4। তাহলে এটাও উলম্বের সাথে, এটাও উলম্বের সাথে। ঠিক আছে, সো আগের মতোই সিম্পল, জাস্ট এখানে অ্যাডিশনাল ভিডব্লিউ, অর্থাৎ বাতাসের বেগটা যেটা আসছিল, সেই বাতাসের বেগটা কিন্তু আমার খুব বেশি প্যারা বাড়ায় নাই, তাই না? এটাকে একটু এখানে সবাই লিখে রাখো, এটা হচ্ছে বাতাসের বেগ, অ্যাডিশনালি বাতাসের বেগ। কি করছে, ওই বাতাসের বেগটা বৃষ্টির সাথে লব্ধি করে দিছি। এবং আই যেতেই লব্ধি করা তো খুব সহজ, আয়ের সহগগুলো যোগ করলে হয়ে যায়, জে এর সহগগুলো যোগ করলে হয়ে যায়। তাহলে সেইভাবে করে আমরা ম্যাথটা খুব সিম্পল ওয়েতে সলভ করে ফেলবো। ঠিক আছে, সো আশা করি এটা বুঝতে পারছো। আমরা এরপরে এটা আরেকটু টুইস্ট দেখাবো। এই ম্যাথগুলা মোটামুটি পরীক্ষায় আসতে পারে, বাট এর থেকেও টাফ ম্যাথ আসে। ঠিক আছে, যেমন রাজশাহী বোর্ডে একবার একটা দিছিল যে একটা অ্যাঙ্গেল করে একজন উঠতেছে। ঠিক আছে, অ্যাঙ্গেল করে যদি উঠে, তাহলে কত কোণে ছাতা ধরতে হবে। ধরো পাহাড়ে উঠতেছে, তাহলে অনুভূমিক ভাবে যাচ্ছে না। পাহাড়ে যদি উঠে, সেই ক্ষেত্রে আমাদের ম্যাথটা কিভাবে সলভ করতে হবে এটা আমরা পরবর্তীতে দেখবো, যখন আমাদের উপাংশ কনসেপ্টটাও শেখা হয়ে যাবে। উপাংশ শেখার পরে দেখবো, এখন আমরা শুধু আইজে দিয়ে কিভাবে ম্যাথ করে এটা দেখে ফেলছি। ঠিক আছে, আমরা উপাংশটা পড়ার পরে দেখবো যে কিভাবে উপাংশ অ্যাপ্লাই করলে এই ম্যাথগুলা যদি ইভেন অ্যাঙ্গেল করে ওঠে, তখন আমরা কিভাবে সলভ করবো। ঠিক আছে, চলো আমরা তাহলে, যেহেতু উপাংশ নিয়ে কথাবার্তা শুরু হয়ে গেছে, আমরা উপাংশ জিনিসটা দেখতে চলে যাই। ঠিক আছে, ওকে। উপাংশ, যার ইংলিশে বলে হচ্ছে কম্পোনেন্ট বা কম্পোনেন্ট। আচ্ছা, উপাংশ খুব সিম্পলি যদি বলি, একটা ভেক্টরকে একাধিক ভেক্টরে ভেঙে ফেলা, এটাই হচ্ছে উপাংশ। একটি ভেক্টরকে একাধিক ভেক্টরে ভেঙে ফেলা। ভেঙে ফেলা, ঠিক আছে। যেমন আমি যদি কয়েকটা এক্সাম্পল ইউজ করি, ধরো এটা যদি একটা ভেক্টর হয়ে থাকে, এটা একটা ভেক্টর দিয়ে দিচ্ছে, এখন তোমার বলছে এটারে উপাংশে ভাগ করো, দুইটা ভেক্টরে ভাগ করো। তুমি চাইলে কিন্তু অনেক ভাবে উপাংশ বের করতে পারো। দেখো, এটা ধরো এইদিকে একটা ভেক্টর আর এইদিকে একটা ভেক্টর, তখন কিন্তু আমরা বলতে পারি যে এটা যদি ধরো এম ভেক্টর হয়, আর এটা যদি এ আর এটা যদি বি হয়, আমরা বলতে পারি এ বির যোগফল যেমন এম। তাহলে এম কে, কারণ ত্রিভুজ সূত্র, এ আর বি যোগ করলে এম পাওয়া যায়, তাহলে এম কে ভেঙে ফেললে এ বি পাওয়া যায়। তাহলে এ বি হচ্ছে, এ ও বি হলো এম এর উপাংশ, এম এর উপাংশ। আর পুরো প্রক্রিয়াটাকে বলে উপাংশে বিশ্লেষণ। ঠিক আছে, তাহলে একটা ভেক্টরকে দুইটা ভেক্টরে ভাঙলাম, এটাকে বলে উপাংশে বিশ্লেষণ। এই প্রত্যেকটা অংশকে বলে এক একটা উপাংশ। এখন কথা হচ্ছে, ভাই আপনি এভাবে কেন কেন ভাগ ভাগ করলেন? আপনার তো অন্য কোনো বাউন্ডারি দেওয়া হয়নি, আপনি তো চাইলে অন্য যে কোনো ভাবে ভাঙতে পারতেন। যেমন আমি সেম এই এম ভেক্টরটাকে ধরে নিয়ে আসি, কপি করি। এখন আমি কি বলতে পারবো, দেখো এই এম ভেক্টরটাকে চাইলে আমি এভাবেও ত্রিভুজ সূত্র অনুযায়ী ভাগ করতে পারতাম। এটা বড় দিছি,
আর তারপরে হচ্ছে এটাকে ছোট দিছি। তাহলে ত্রিভুজ সূত্র অনুযায়ী কিন্তু স্টিল এটা কিন্তু ট্রু। এটা যদি এম হয়, এটা ধরো এ প্রাইম, এটা হচ্ছে বি প্রাইম ভেক্টর, তাহলে কিন্তু এখনো বলা যায় যে এম ভেক্টর আসলে এ প্রাইম প্লাস বি প্রাইমের যোগফল। কেউ একজন আর একটু পাকনামি করলো, সে বললো না ভাই, আমি আরো অন্যভাবে ভাগ করব। ঠিক আছে, ধরো এটা যদি এম হয়, সে বললো ভাই আমি ত্রিভুজ সূত্র ইউজই করবো না, আমি হচ্ছে সামান্তরিক সূত্র ইউজ করবো। তাহলে এটা যদি এম হয়, তাহলে ওটা সামান্তরিক আঁকার চেষ্টা করি, ধরেন এরকম। তাহলে দেখেন, আমরা কিন্তু এখান থেকে বলতে পারি এটা যদি এম ভেক্টর হয়, এটা ধরো এ ডাবল প্রাইম আর এটা হচ্ছে বি ডাবল প্রাইম, আমরা কিন্তু বলতে পারি সামান্তরিক সূত্র অনুযায়ী এমটা কে ভাঙলে দুটো জিনিস পাওয়া যাবে, এ ডাবল প্রাইম প্লাস বি ডাবল প্রাইম। সেই প্রত্যেকটা কিন্তু উপাংশে ভাগ করা হইলো, কোনোটা কিন্তু ভুল না। তার মানে তোমাদের যদি আসলে ইচ্ছা মতো কাজ করতে দেয়, তাহলে এক একজনের ইচ্ছা এক এক রকম হবে, কেউ এমনি ভাঙবে, কেউ এমনি ভাঙবে, কেউ এমনি ভাঙবে। তাহলে আরো কিছু অ্যাডিশনাল কন্ডিশন না দিলে সবারটা কিন্তু হোমোজিনিয়াস হবে না, এক একজন এক এক দিকে কাজ করা শুরু করবে, এক এক দিকে ভাঙবে। যেটা যে এখনকার অবস্থা, ঠিক না, কন্ট্রোল করা হচ্ছে না দেখা বিভিন্ন দিকে কিন্তু বিভিন্ন মানুষ দাবি টাবি নিয়ে চলে আসতেছে। কিন্তু কন্ট্রোল ওয়েতে যদি হইতো, তাহলে কিন্তু দাবি দাওয়া গুলাও ভালো হইতো এবং সবগুলা একটা একটা করে দেখা যেত। তাহলে এখন আসো যে আমরা এটাকে যদি আরো অ্যাডিশনাল কন্ডিশন দেয় কিভাবে করবো, তার আগে আরেকটা একটু বলি। কেউ বললো যে ভাই দুইটাতে ভাগ করবো না, আমি তিনটাতে ভাগ করবো। হ্যাঁ, ধরো এটা একটা ভেক্টর, তা আমরা তো পলিগন ল বা বহুভুজ সূত্র দেখছি, সেই হিসেবে তো আমরা বলতেই পারি যে এই যে এম, এম কে আমি দেখেন তিনটা ভাগে ভাগ করলাম। এটা ধরেন হচ্ছে আহ ধরেন পি, এটা কিউ, আর এটা আর। তাহলে এটা এগুলো যদি একই ক্রমে থাকে, আমরা জানি না তিনটা যদি একই ক্রমে থাকে, তাহলে বহুভুজ বানানোর জন্য চতুর্থটা বিপরীত ক্রমে এদের যোগফলকে নির্দেশ করে। সেই হিসেবে কিন্তু বললে এম ভেক্টরকে কিন্তু বলা যায় পি প্লাস কিউ প্লাস আর। এই প্রত্যেকটাকে আমরা বলতেছি হচ্ছে এক একটা করে উপাংশ। সো তোমাকে কি কি কন্ডিশন দেওয়া উচিত সবার রেজাল্ট যাতে একই রকম আসে, কারণ এক একজন এক এক রকম রেজাল্ট বের করতেছে। এটাকে হোমোজিনিয়াস করার জন্য আমরা কি করতে পারি, তাহলে শর্ত আরোপ করা দরকার। কি কি শর্ত আরোপ করা দরকার দেখি। শর্ত আরোপ, কি কি শর্ত আরোপ করা উচিত? প্রথমে হচ্ছে কয়টাতে ভাঙবো। ঠিক আছে, তাহলে কতটি ভেক্টরে ভাঙবো, কতটি ভেক্টর বা উপাংশে ভাগ করব, কতটি উপাংশ হবে, এটা একটা হবে। দুই নাম্বার হবে হচ্ছে আমরা বলতে পারি যে এই যে তুমি এক এক ভাবে ভাগ করতেছো, অ্যাটলিস্ট কোনটা কত কোণে থাকবে। যেমন আমি যদি বলি এটা আলফা কোণে আছে আর এটা যদি বিটা কোণে, এই কোণগুলা যদি বলে দেয়, তাইলে আমি কিন্তু বলতে পারি যে এক একজনের এক এক রকম হবে না। ধরো বললো যে তুমি সামান্তরিক সূত্র অনুযায়ী ভাগ করবে এবং একটা আলফা কোণে থাকলে আর একটা বিটা কোণে থাকবে। ঠিক আছে, যদি এরকম বলে দেয় তখন কিন্তু আর রেজাল্ট গুলা এক একজনেরটা এক এক রকম আনা কিন্তু সম্ভব না। ঠিক আছে, তাহলে সেই ক্ষেত্রে আমরা কিন্তু বলতে পারি যে শর্তারোপের মধ্যে কি হইতে পারে, একটা হচ্ছে দুইটাতে ভাগ করবো, আর একটা হচ্ছে কত কত অ্যাঙ্গেলে ভাগ করবো, এটাও তোমাকে বলে দিতে হবে, না হইলে রেজাল্ট এক এক রকম আসবে। কত কত কোণ এটা যদি বলে দেয়, তাহলে কিন্তু যে কেউ যে কোনো সামুদ্রিক আঁকতে পারবে না, একটাই আঁকা সম্ভব। ঠিক আছে, তাহলে এই ক্ষেত্রে শর্তারোপ হওয়া উচিত যে কত কোণ করে আমাদের তৈরি হবে, কত কোণে উপাংশ হবে, কত কোণে উপাংশ হবে, এইটাও আমাদের বলতে হবে। ঠিক আছে, তো চলো তাহলে পরের পেজে আমরা এটাই দেখতে চাবো যে একটা ভেক্টরকে আলফা বিটা কোণে আমরা উপাংশে ভাগ করব। ঠিক আছে, এটাকে অনেক সময় ভাবে বলে যে কোনো দুইটা দিকে ভাগ করা, নির্দিষ্ট দিকে, একটা আলফা কোণে আর একটা বিটা কোণ। ঠিক আছে, তাহলে পরের পেজে আমরা যাই। দেখো, একটি ভেক্টরকে দুটি নির্দিষ্ট দিকে উপাংশে বিশ্লেষণ। একটি ভেক্টরকে দুটি নির্দিষ্ট দিকে, দুটি নির্দিষ্ট দিকে
উপাংশে বিশ্লেষণ। তাহলে এই ক্ষেত্রে আমাদের ওই যে গিভেন বা দেয়া থাকবে হচ্ছে, দেয়া থাকবে মূল ভেক্টর। ধরো মূল ভেক্টরটা হচ্ছে আর, আর দুটি কোণ, দুটি কোণ কত কত কোণে আসলে তুমি ভাঙবা, আলফা আর কি বলতো, বিটা। আর বের করব হচ্ছে আমরা দুটো উপাংশ, বের করব উপাংশ দুটি, কম্পোনেন্ট দুটা বের হবে উপাংশ দুটি। যেমন ওই যে আমরা পি আর কিউ ধরে নিতে পারি, ঠিক আছে, পি কিউ যোগ করে আর পাইছিলাম, এবার ধরো আর কে ভেঙে পি কিউ বের করবো, ঠিক আছে। আচ্ছা, তাহলে চলো আমরা একটু দেখি যে কিভাবে এই জিনিসটা হবে। তো প্রথমে আমরা একটা ছবি আঁকি, যে মূল ভেক্টর যেহেতু দিয়ে দিবে তাহলে মূল ভেক্টরটা দিছে। এবার আমরা আলফা আর বিটা কোণে দুটা ভেক্টরকে আঁকি, বড় করে আঁকি। এটা হচ্ছে আলফা কোণে প্রথম ভেক্টর, এটা হচ্ছে বিটা কোণে দ্বিতীয় ভেক্টর, এবং আমি যদি সামান্তরিক কমপ্লিট করি তাহলে এটা হচ্ছে আমাদের সামান্তরিক, ঠিক আছে। ওকে, তাহলে দেখো আমাদের এটা মূল ভেক্টর আর বলা যায়, আর এটা হচ্ছে একটা পি ভেক্টর, আর একটা হচ্ছে আমাদের কিউ ভেক্টর। একটা থাকবে আলফা কোণে আর একটা থাকবে হচ্ছে বিটা কোণে, এটাই তাহলে আমাদের এই শর্তটা, ঠিক আছে। আর একটু ভালো হতে পারে। ঠিক আছে, ওকে। তাহলে যেটা বলতেছিলাম যে আমরা বের করব কি, আর দিয়ে দিবে, পি আর কিউ হচ্ছে আমরা বের করবো, একটা আলফা কোণে থাকবে আর একটা হচ্ছে বিটা কোণে থাকবে। এখন আসলে এটা কিভাবে বের করতে পারি, ঠিক আছে। আমরা একটু নাম দিয়ে দিই, এটা ধরো ও, এটা হচ্ছে এ, এটা হচ্ছে ধরো বি, আর এটা হচ্ছে সি। ওই যে আগেও কিন্তু আমরা সামান্তরিক সূত্র প্রমাণে এটাই করছিলাম, ও এ বি সি এরকম নাম দিছিলাম। এখন হচ্ছে লব্ধি বের করছিলাম, এখন হচ্ছে উল্টা কাজটা করব, কাইন্ড অফ লব্ধিটা দিছে, পি কিউ বের করবো। কিভাবে করতে পারি চলো আমরা দেখি। আহ এইখানে আমরা একটু লিখেই দিছি, মূল ভেক্টর আর দিছে, আর উপাংশ দুইটা পি কিউ বের করতে হবে। এখন কথা হচ্ছে আর দিছে আর পি কিউ বের করতে চাই, এটা কোন ওয়েতে করা যেতে পারে। এখানে কি আসলে ভাইয়া পিথাগোরাস খাটালে হবে না? পিথাগোরাস তো ওই যে লব্ধির ক্ষেত্রে পি কিউ দিছিল, তাহলে ওই যে আহ ভূমি দিছে আর লম্বের সাথে কাইন্ড অফ কোণ টোন দিয়ে দিছিল, ওগুলো আমরা পিথাগোরাস দিয়ে করে ফেলছিলাম। কিন্তু এবার একটা একটু ডিফারেন্ট, এবার কাইন্ড অফ হচ্ছে আমরা দিয়ে দিছে হচ্ছে এই অংশটা, যেহেতু এই দুইটা বের করতে হবে, আমরা এখানে একটু ত্রিকোণমিতি ইউজ করবো, ঠিক আছে। ত্রিকোণমিতি কিভাবে, দেখো এই অ্যাঙ্গেলটা যদি বিটা হয়ে থাকে, এই অ্যাঙ্গেলটাকেও আমরা বলবো হচ্ছে বিটা, ঠিক আছে। আর আমরা জানি ত্রিভুজের দুইটা কোণ যদি জানা থাকে, 3 নাম্বার কোণটা হবে 180 মাইনাস আলফা প্লাস বিটা। তাহলে দেখো এটা বিটা হলে এটা আমরা বলতে পারি হচ্ছে বিটা কোণ হবে আমাদের একান্তর কোণ হিসেবে, এটা আলফা। তাহলে আলফা বিটা জানি একটা ত্রিভুজের, দুইটা কোণ জানলে অন্যটা হবে 180 মাইনাস আলফা প্লাস বিটা। এখন একটা ত্রিভুজ সূত্র আছে তোমার হচ্ছে ত্রিকোণমিতিতে, যেটা তোমরা শিখবা। আমি জাস্ট একটু খুব হাই লেভেলে বলার চেষ্টা করব। এটার প্রমাণ আমরা দেখাচ্ছি না, জাস্ট একটু ফিল করাবো, ঠিক আছে। তো দেখো এখানে এ, এটা এ, এটা বি, এটা ধরো সি। এখানে সবচেয়ে বড় বাহু হচ্ছে বিসি, এটা বোঝাই যাইতেছে তাই না? সবচেয়ে বড় বাহু এটা বিসি, এটা হচ্ছে সবচেয়ে বড় বাহু। এটা হচ্ছে সবচেয়ে ছোট বাহু এবি, আর এটা হচ্ছে কাইন্ড অফ মেজো বাহু বলতে পারো, ঠিক আছে, মেজো। এখন আমরা কি একটা জিনিস খেয়াল করতেছি, এই ত্রিভুজে বড় বাহুর বিপরীত কোণটা কিন্তু বড়, আবার ছোট বাহুর বিপরীত কোণটা সবচেয়ে ছোট, মেজো বাহুর বিপরীত কোণটা হচ্ছে মেজো। তাহলে এই রিলেশনটা তো মানতেছে। তো এখন
এই ত্রিভুজ সূত্রটা কেমনে লেখা আমরা একটু দেখি। ওরা যেটা করে যে আমরা জানি এ কোণের বিপরীত বাহুকে এ বাহু বলা যায়, বিসি কে এ বাহু বলা যায়, আর বি কোণের বিপরীত বাহুকে স্মল বি বাহু দ্বারা প্রকাশ করে, আর সি কোণের বিপরীত বাহুকে স্মল সি দ্বারা প্রকাশ করে। ঠিক আছে, এটা তোমরা 9 10 দেখে আসো। এখন আসো, এই ত্রিভুজের জন্য যে লাইনটা লেখা যায় সেটা হচ্ছে এ বাই সাইন এ, বড় বাহু তার বিপরীত কোণ এর সাইন। তো আমরা তো জানি বড় বাহুর বিপরীত কোণ বড়, তাহলে বড় বাহুর বিপরীত কোণ বড় হইলে বড় বাহুর বিপরীত কোণের সাইনও বড় হবে। কেন একটু বলি। সাইন 0 ডিগ্রি হচ্ছে 0, সাইন 90 হচ্ছে 1, তার মানে এখান থেকে দেখা যাচ্ছে থিটা যত বাড়ে সাইন থিটার ভ্যালু তত বাড়ে। তাহলে এ কোণ যেহেতু বড়, তাহলে সাইন এ এটাও বড় হবে। আবার এ বাহু এটা বড় বাহু, তাহলে বড় বাই বড়। দেখো এই জিনিসটা তো আমরা বুঝি মনে হয়, বড় আর বড়র অনুপাত যা হবে, মেজো মেজোর অনুপাত ছোট ছোটর অনুপাত, এগুলো সেম হওয়া উচিত। যেমন একটা এক্সাম্পল যদি দিই, এখানে ধরো 10/100, এটার যে ভ্যালু হবে এটা কত আসতেছে বলো তো, 1/10 হইতেছে, তাই না? এখন আসো মেজো বাই মেজো, এটা এরকম হইতে পারে না যে, বা এইভাবে দেখা, এটা ধরো আরেকটা এক্সাম্পল দিই, ধরো হচ্ছে 4/10, ঠিক আছে, 40/100, 40/100। আবার ধরো হচ্ছে 8 বাই, আমরা লিখলাম হচ্ছে 20, ঠিক আছে। তাহলে এইটাকে আমরা বলতে পারি না যে বড় বাই বড়। দেখো এটা এই তিনটার মধ্যে সবচেয়ে বড় হচ্ছে 40 উপরের অংশে, আবার নিচেও বড় রয়েছে। দেখো এটার যে অনুপাত, এটাও কাটাকাটি করলে 4/10ই হবে। এটা হচ্ছে আমার কাইন্ড অফ যে মেজো বাই মেজো, আর এটা হচ্ছে সবচেয়ে ছোট বাই ছোট। আমরা দেখতেছি অনুপাত গুলা কি বলতো, সেম, তাই না? এটার ভ্যালু 1/তোমার হচ্ছে 5, দাঁড়া মনে ভুল লিখছি কিনা, সরি, 2/5, এটাও 2/5, এটাও 2/5, এটাও কিন্তু 2/5। তাহলে সবগুলো রেশিও কিন্তু আসলে সেম। ওই যে বড় বাই বড়, মেজো বাই মেজো, ছোট বাই ছোট, এই জায়গা আমরা করছি বড় বাই বড় ইকুয়ালস টু কি হওয়া উচিত বল, মেজো বাই মেজো। মেজো বাই মেজো হচ্ছে মানে এটা মনে রাখার একটা সিস্টেম বলতে পারো। সো এটাকে লেখা যায় হচ্ছে বি বাই সাইন বি। ঠিক একই ভাবে এটাকে লেখা যাবে হচ্ছে স্মল সি, এটা হচ্ছে সবচেয়ে ছোট কোণ, ছোট কোণ ডিভাইড, সরি, ছোট বাহু ডিভাইডেড বাই ছোট কোণের সাইন। তাহলে ছোট বাই ছোট, মেজো বাই মেজো, বড় বাই বড়, এটা হচ্ছে আমাদের ফর্মুলা। জাস্ট আমরা একটু বোঝার সুবিধার্থে ওই যে ওই কনসেপ্টটা ইউজ করলাম, যে অনুপাতগুলা কেন সমান হবে। ত্রিকোণমিতিতে আমরা এটা প্রমাণই করবো, ঠিক আছে। তাহলে যদি এটা হয়ে থাকে, তাহলে আমরা দেখো তো একটা ত্রিভুজ চিন্তা করি, ওএসি ত্রিভুজ, ত্রিভুজ ওএসি। এই ত্রিভুজের ক্ষেত্রে একটা জিনিস সবাই বুঝি কিনা দেখো, এটা যদি কিউ বাহু হয় তাহলে কিন্তু এই বাহুটাও কিন্তু বা এই ভেক্টরটাও কিন্তু কিউ হবে, কারণ আমরা জানি সামান্তরিকের বিপরীত বাহুগুলা সমান এবং সমান্তরাল, সেই হিসেবে ভেক্টরটাই সমান বলা যায়, ঠিক আছে। এখন যদি এটা হয়ে থাকে ও এ সি, এই ত্রিভুজের কথা একটু চিন্তা করি, আমরা লিখতে পারি যে ও এ ডিভাইডেড বাই সাইন বিটা, ঠিক একইভাবে এসি ডিভাইডেড বাই সাইন আলফা, আর লেখা যাবে ওসি ডিভাইডেড বাই সাইন 180 মাইনাস আলফা প্লাস বিটা, কারণ এটার অ্যাঙ্গেল তো ওই যে বড় বাহু ডিভাইডেড বাই বড় কোণের সাইন, ঠিক আছে। তাহলে ও এ, এটার বদলে দেখো কি লেখা যায়, ও এ অংশে পি রয়েছে, পি এর মান বলা যায় যে কোনো দৈর্ঘ্য হচ্ছে ভেক্টরের মান। তো সেই হিসেবে আমরা বলতে পারি এটা হচ্ছে পি বাই সাইন বিটা। এসি, এসি হবে হচ্ছে আমাদের কিউ, তাই না? কিউ বাই সাইন আলফা। আর ওসি, ওসি হচ্ছে আমাদের যেটা মেইন ভেক্টর দেয়া ছিল, মূল ভেক্টর আর, আর সাইন 180 মাইনাস থিটা, এটা সাইন থিটা হয়, তাই না? সেকেন্ড কোয়াড্রেন্টে পড়ে, সেকেন্ড কোয়াড্রেন্টে যেহেতু সাইন পজিটিভ, তাহলে এটা হবে সাইন আলফা প্লাস বিটা। তাহলে সাইন পাই মাইনাস থিটা হচ্ছে সাইন থিটা লিখছিল, সেটা লিখছি আমরা। এখন আসলে এখান থেকে আমরা একটা ইকুয়েশন পাই যে এই দুইটা যদি আমরা তুলি, এই দুইটা নিয়ে কি লেখা যায় দেখো, এই দুইটা নিয়ে যদি লিখি তাহলে লেখা যায় পি সমান সমান আর সাইন বিটা ডিভাইডেড বাই হচ্ছে সাইন আলফা প্লাস বিটা, ঠিক আছে। এইটা হচ্ছে আমাদের একটা ফর্মুলা বের হইলো, এটা আমাদের একটা ফর্মুলা বের হইলো।
ঠিক আছে, ঠিক একইভাবে আমরা যদি কিউ আর আর এদের মধ্যে রিলেশনটা ইউজ করি, ঠিক আছে, কিউ আর আর এদের মধ্যে রিলেশনটা ইউজ করলে কিউ সমান সমান আসবে হচ্ছে সাইন আলফাটা ওই সাইডে চলে যাবে, তাহলে হবে আর সাইন আলফা ডিভাইডেড বাই সাইন আলফা প্লাস বিটা। এটা হচ্ছে আমাদের সেকেন্ড ফর্মুলাটা চলে আসলো। তাহলে আমাদের দুইটা অজানা ভেক্টর ছিল, তাই না? দুইটা অজানা ভেক্টরের মধ্যে এই যে দেখো আমরা কি কি বের করব, আমরা বলছিলাম উপাংশগুলা বের করব পি আর কিউ। দেখো এখানে পি এবং কিউ কে যেগুলা মান দিয়ে দিছিল ওগুলোর মাধ্যমে প্রকাশ করছি, কিন্তু কোনগুলা মান দিয়ে দিছিল আমাদের? আমাদের দিয়ে দিছিল আর আলফা এবং বিটা। এখানে দেখো কি কি আছে, আর আলফা এবং বিটার মাধ্যমে আমরা পি আর কিউ কিন্তু বের করে ফেললাম। আমি যেভাবে মনে রাখতাম, পি এবং কিউ দুইটাই হবে হচ্ছে আর এর উপাংশ যেহেতু, তাহলে দেখো পি সমান সমান কি হবে, পি সমান সমান কি হবে, পি সমান সমান আর এর একটা অংশ। আর এর অংশ কি? উপরে নিচে দুই জায়গায় তো সাইন, নিচে হচ্ছে সাইন দুইটা কোণের সমষ্টি, আর উপরের কোণটা হবে হচ্ছে পি এর সাথে আর এর কোণ না, পি এর সাথে আর এর উল্টা সাইডে যে কোণটা আছে। অর্থাৎ পি যখন বের করব, পি আর আর এর মধ্যবর্তী কোণটা আসবে না, উল্টা সাইডের কোণটা আসবে, দেখো সাইন বিটা আসছে। আর যখন আমরা কিউ বের করব, কিউ সমান সমান কি হবে, আর সাইন মধ্যবর্তী কোণ না, উল্টা সাইডের কোণ নিবা। মনে রাখবা আমাদের উপাংশে যত জায়গায় সাইন ইউজ করব মধ্যবর্তী কোণ না ইউজ করে উল্টা সাইডের কোণটা ইউজ করবো। যদি কজ ইউজ করি তখন মধ্যবর্তী কোণটা ইউজ করবো। এই যে যেটা বলতেছি এটা দেখবা যে সব জায়গায় ট্রু হবে। আবারও বলি, যখন আমরা উপাংশ বের করব, কম্পোনেন্ট বের করব, আমরা মধ্যবর্তী কোণ যদি না নেই, মানে সাইন যদি নেই, তাহলে মধ্যবর্তী কোণ ইউজ করবো না, উল্টা সাইডের কোণ ইউজ করব। আর যদি মধ্যবর্তী কোণ ইউজ করি তাহলে কজ ইউজ করবো। ঠিক আছে, তাহলে যেমন এখানে দেখো সাইন আছে না, সাইন যখনই থাকবে তখন পি আর আর এর মধ্যবর্তী কোণ হবে না, পি বের করার সময় উল্টা সাইডের কোণটা হয়েছিল। ঠিক একইভাবে কিউ যখন বের করবো, কিউ আর আর এর মধ্যবর্তী কোণ হবে না, উল্টা সাইডের কোণটা হবে। ঠিক আছে, এটা একটা রিজনও আছে, একটু তোমরা চিন্তা করো যে কেন উল্টা সাইডের কোণটা নেই। কারণ এটা হচ্ছে সমানুপাতিক, ওই উল্টা সাইডের কোণটা যত বড় হয় পি এর মানটা তত বড় হয়। এটা একটু চিন্তা করবা তোমরা। ঠিক আছে, সো চলো আমরা এটা দিয়ে কিছু ম্যাথ সলভ করি। তাহলে পি এবং কিউ দুইটা হবে আর এর একটা অংশ, তাহলে দুই ক্ষেত্রেই থাকবে উপরে আর। আর সাইন উল্টা সাইডের কোণ ডিভাইডেড বাই সাইন দুইটা কোণের সমষ্টি, দুইটার ক্ষেত্রে এটা ট্রু। ঠিক আছে, তাহলে চলো আমরা একটু পরের পেজে এটা রিলেটেড একটা ছোট্ট প্রবলেম দেখি। তার আগে আমরা একটু লিখেই ফেলি, দরকার হলে ওই ছবিটা এঁকেই ফেলি। তাহলে এটা যদি হয় আমাদের, ছোট করে রাখতেছি, এটা যদি হয় আর, এটা যদি হয় পি, এটা যদি হয় কিউ, এটা আলফা, এটা বিটা। তো আমরা মনে রাখবো কিভাবে, যখন পি নিব তখন ওই যে আর এর একটা উপাংশ যেহেতু আর, সাইন মধ্যবর্তী কোণ হবে না, উল্টা সাইডের কোণ, তাহলে পির সাথে কোণ হবে না, উল্টা সাইডের কোণ হবে বিটা। নিচে হচ্ছে দুইটা কোণের যোগফল। আর ঠিক একইভাবে কিউ হচ্ছে আমাদের আর সাইন, কিউ এর সাথে কোণ নেওয়া যাবে না, উল্টা সাইডের কোণ নিলে হবে আলফা ডিভাইডেড বাই সাইন আলফা প্লাস বিটা। এখন এই এখান থেকে কি টাইপের ম্যাথ আসতে পারে আমরা একটু দেখি। ঠিক আছে, যেমন তোমাকে এরকম একটা প্রবলেম যদি দেয়, 70 নিউটন ফোর্স আছে আমার 30 ডিগ্রি কোণে আর 45 ডিগ্রি কোণে, যে দুইটা উপাংশ হবে পি আর কিউ, এদের মানগুলা বের করো। ঠিক আছে, তাহলে আমরা কিভাবে করব, পি সমান সমান হবে আর, এটি তো আর তাই না, তাহলে কি হবে 70 সাইন মধ্যবর্তী কোণ হবে না, উল্টা সাইডের কোণ হবে, পির সাথে কোণ তো 30, তাহলে ওটা হবে 45। ঠিক আছে, আর নিচে হবে হচ্ছে সাইন দুইটা কোণের সমষ্টি 45 প্লাস 30। ঠিক আছে, এখান থেকে পি বের হয়ে যাবে। আর কিউ আসবে হচ্ছে 70, কিউ এর সাথে কোণ তো 45, এটা নেওয়া যাবে না, উল্টা সাইডের কোণ, তাহলে সাইন 30, নিচে হচ্ছে সাইন 30 প্লাস 45। একই কথা, কোনটা আগে লিখতেছো পরে বেটার পার না। এখন দেখো এটা যদি আমরা বের করি কি আসে, তাহলে 70 সাইন হচ্ছে 45 ডিভাইডেড বাই হচ্ছে সাইন 45 প্লাস 30, রাইট? তাহলে এটার ভ্যালু আসে হচ্ছে আমাদের 51.24 নিউটন। আর নিচেরটা চলো আমরা দেখি, 70 সাইন 30 হচ্ছে সাইন, এটাকে লেখা যায় 75 তাই না, 75, এটার ভ্যালু আসে হচ্ছে 36.23 নিউটন। ঠিক আছে, দেখো এগুলো যদি এমসিকিউ তে আসে একদম আমরা কিন্তু মানে ইঞ্জিনিয়ারিং এ যে কোনো জায়গায় আসুক
ঢাকা ভার্সিটিতে আসবে না, ক্যালকুলেটর ইউজ করতে দিবে না। সো অন্য যে কোনো জায়গায় আসুক অ্যাডমিশন টেস্টে, যেখানে ক্যালকুলেটর ইউজ করতে দেয়, আমরা ইজিলি এটা সলভ করে ফেলতে পারবো। ঠিক আছে, সেটা ছিল আমাদের একটা প্রবলেম এক্সাম্পল। এখন আসো, এইটা এটাকে আমরা বলি আসলে জেনারেল কেস। আমরা যে উপাংশে ভাগ করলাম, এই উপাংশে ভাগ করার এই যে যে মেথডটা, যে মেথডে আমরা উপাংশে ভাগ করলাম, এটাকে আমরা বলি জেনারেল কেস। এটার একটা রিজন হচ্ছে, আমরা যদি আগের পেজে যাই, যে কোনো দুই দিকে উপাংশে ভাগ করছি, একটা আলফা কোণে একটা বিটা কোণে। আলফা বিটা হলে তো যে কোনো কিছু হইতে পারে, 20 ডিগ্রি, 30 ডিগ্রি, 50 ডিগ্রি, 100 ডিগ্রি, এরকম যে কোনো কিছু যেহেতু হইতে পারে। তো এটা হচ্ছে আমার জেনারেল কেস বা সাধারণ পদ্ধতি বলতে পারো। ঠিক আছে, আমরা একটা স্পেশাল কেস এখন দেখবো। তাহলে এটা হচ্ছে আমার জেনারেল কেস, জেনারেল কেস। ঠিক আছে, উপাংশে ভাগ করার জেনারেল কেস। এবার উপাংশে ভাগ করার আমরা একটা স্পেশাল কেস দেখতে যাচ্ছি। সো চলো, উপাংশে ভাগ করার স্পেশাল কি, উপাংশে বিশ্লেষণ স্পেশাল কেস, উপাংশে বিশ্লেষণ স্পেশাল কেস। আচ্ছা, এটা নিয়ে আগে দেখানোর আগে একটা কথা বলি, ফিজিসিস্টরা, পদার্থবিদরা অনেক ক্ষেত্রেই জেনারেল কেসের থেকে স্পেশাল কেসে বেশি ইন্টারেস্টেড থাকে। কেন বেশি ইন্টারেস্ট তার হচ্ছে স্পেশাল কেসে থাকে, এটার কয়েকটা এক্সাম্পল বলি। যেমন তুমি যে কোনো কিছু শেখার আগে জেনারেল কেসের থেকে স্পেশাল কেসটা আগে দেখ। যেমন তোমরা শুনছো কিনা জানি না, আইনস্টাইনের রিলেটিভিটি নামে একটা থিওরি আছে। সো রিলেটিভিটির দুইটা পার্ট আছে, একটাকে বলে স্পেশাল থিওরি অফ রিলেটিভিটি, একটাকে বলে জেনারেল থিওরি অফ রিলেটিভিটি। সো ও কিন্তু 1905 সালে প্রথমে স্পেশাল থিওরি অফ রিলেটিভিটি দিছিল, তার 10 বছর পরেও জেনারেল থিওরি অফ রিলেটিভিটি দিছিল। সো স্পেশাল থিংস আর নট দ্যাট স্পেশাল, অ্যাকচুয়ালি সহজ। আর জেনারেল জিনিসগুলো অ্যাকচুয়ালি কঠিন হয়। যেমন তোমাদের আরেকটা এক্সাম্পল দেই, তোমরা লব্ধির ফর্মুলা ইউজ করছো, √p² + q² + 2pq cos আলফা। এটা ছিল হচ্ছে আমাদের জেনারেল কেস, জেনারেল কেস। স্পেশাল কেস কি ছিল? স্পেশাল কেস যদি লিখি, স্পেশাল কেস কিন্তু মনে আছে কিনা জানি না, যে আলফা যদি 0 ডিগ্রি হয়, তাহলে আর এর ভ্যালু p+q, মনে আছে? যে আর এর ম্যাক্সিমাম ভ্যালু, এটাকে আমরা আর ম্যাক্সও বলছিলাম, তাই না? ম্যাক্সিমাম ভ্যালু হয় p+q, দুটো যোগ করলে হয়ে যায়। আর আলফা যদি 180 ডিগ্রি হয়, তখন হচ্ছে আমরা আর সমান সমান বলি পি ডিফারেন্স কিউ, দুটা বিয়োগ করলে হয়ে যায়। তো দেখো, তুমি 9-10 যখন করছো, ওই বলগুলো একই দিকে থাকতো অথবা উল্টা দিকে থাকতো, তুমি কি করতা? যোগ বা বিয়োগ করে দিতা। তো তুমি কিন্তু শুরু করছো তোমার ভেক্টরের অ্যাপ্লিকেশন স্পেশাল কেস দিয়ে, তুমি কিন্তু জেনারেল কেসটা আগে দেখো নাই। তুমি বড় হইছো, স্পেশাল কেস মোটামুটি বোঝা হয়ে গেছে, এখন তুমি কি দেখছো? জেনারেল কেস দেখছো। এখন আমার কথা হচ্ছে, এইখানে তো ভাই আমি উল্টা দেখলাম, আগে তো জেনারেলটা দেখাই দিলেন। তো জেনারেলটা দেখানোর কারণ হচ্ছে স্পেশালটা প্রুফ করার জন্য জেনারেলটা আমাদের কাজে লাগবে এখন। সো স্পেশালটা আবার কিন্তু ইম্পর্টেন্ট। দেখো, এই যে আহ, যোগ করলে হয়ে যাচ্ছে বা বিয়োগ করলে হয়ে যায়, এটা কিন্তু আমাদের লাইফে অনেক ইউজ করি। আবার ওই যে বললাম স্পেশাল থিওরি অফ রিলেটিভিটি আগে আসছিল, ওইটা অনেক দিন অ্যাপ্লাই হয়েছে, তারপরে জেনারেল থিওরি অফ রিলেটিভিটি আসছে। সো স্পেশাল গুলা ইম্পর্টেন্ট, কারণ ওইটা অনেক বেশি মানে ওইটার অ্যাপ্লিকেশনটা অনেক ভাস্ট হয়। ঠিক আছে, যেমন তুমি 9-10-এ কিন্তু একই দিকে একই বিপরীত দিকে এগুলো কিন্তু প্রচুর ছিল আমাদের। এখন এই স্পেশাল কেসটা কি, চলো এটাকে আমরা বলি হচ্ছে লম্ব উপাংশে বিশ্লেষণ, লম্ব উপাংশে বিশ্লেষণ। মানে যেই দুইটা উপাংশে ভাগ করবা, উপাংশদ্বয় পরস্পর লম্ব হবে, উপাংশদ্বয় পরস্পর লম্ব হবে, পরস্পর লম্ব হবে। আজকে একটু থিওরি দেখানো হচ্ছে বেশি, করার নেই, থিওরিটা পার হইলে আবার অনেক ম্যাথ করতে হবে, নদী নৌকার ম্যাথেও যাবো খুব দ্রুতই। সো উপাংশের বিশ্লেষণ হচ্ছে উপাংশদ্বয় পরস্পর লম্ব। যেমন আমরা যদি এখানে দেখাই যে একটা ভেক্টর দিয়ে দিছে, তুমি উপাংশে ভাগ করবা কিন্তু উপাংশ দুইটা পরস্পর লম্ব হবে। অর্থাৎ একটা উপাংশ যদি এটা হয়, দেখো একটা উপাংশ আমি এখানে আঁকছি, আর একটা উপাংশ যে কোনো দিকে আঁকতে পারবে না, আর একটা উপাংশ হ্যাজ টু বি লম্ব। ঠিক আছে, এখানে দেখো, এখানে কিন্তু লম্ব হচ্ছে। ঠিক আছে, তাহলে আর একটা উপাংশ অবশ্যই অবশ্যই লম্ব হইতে হবে। এখন তাহলে এই ক্ষেত্রে কোনটাকে কি ভেক্টর বলবো? এটাকে আমরা আর বলবো, আর ভেক্টর। আর এই যে যে দুটো উপাংশ আমরা বের করলাম, আচ্ছা,
তাহলে দেখো এটা আর, তাহলে এইবার যে উপাংশগুলো আমরা বের হইলো আমাদের, সেটা হচ্ছে এটা, এটা পি আর এটা কিউ। পি আর কিউ পরস্পর 90 ডিগ্রিতে আছে, এটাই হচ্ছে আমাদের লম্ব উপাংশ বা ওই বিশেষ কেস, স্পেশাল কেস, ঠিক আছে, বিশেষ ক্ষেত্র। তাহলে এখন এই ক্ষেত্রে আমরা বলতে পারি আমাদের আসলে একটা কোণ দিলেই হয়ে যাচ্ছে, কারণ আমরা জানি যে আর ভেক্টরকে উপাংশে ভাগ করবো, আগে তো দেখছিলাম আলফা বিটা কোণে ভাগ করছিলাম, কারণ আলফা বিটার ভ্যালু যে কোনো কিছু হতে পারে, ওটা জেনারেল কেস ছিল। এবার যেহেতু স্পেশাল, একটাকে আলফা কোণে ভাগ করলে আরেকটা কিন্তু আমরা জানি যে কোণ কত হবে। এবার কিন্তু বিটা যেটা দিয়ে দিছিল, এটা কিন্তু 90 - আলফা, সো আমরা বলতে পারি এটাই হচ্ছে সেই বিটাটার ভ্যালু। এবার বিটার ভ্যালু না দিলেও কোনো সমস্যা নেই, শুধু আলফা দিলে হবে, কারণ 90 থেকে বিয়োগ করে বের করে ফেলতে পারবো। তো এই ক্ষেত্রে আমাদের একটা ভেরিয়েবল কম, এই ক্ষেত্রে আমাদের গিভেন বা দেয়া থাকবে কি কি, আমরা যদি বলি দেয়া থাকবে আর আর আলফা, এই দুটো শুধু দিয়ে দিবে। কারণ এখন তো একটা কোণ দিলে আরেকটা না দিলেও হয়, লম্ব উপাংশের ক্ষেত্রে আরেকটা তো একটার সাথে লম্ব হয়ে যায় দেখা, একটা আলফা কোণে থাকলে আরেকটা 90 - আলফা কোণে থাকবে। সো এই ক্ষেত্রে বের করব আমরা আবারও সেই ওই যে একই রকম বের করব পি আর কিউ। তাহলে পি কিউ বের করবো শুধু আর এবং আলফার মাধ্যমে, এখানে কিন্তু অন্য কিছু মানে বিটাটা থাকবে না, ঠিক আছে। তো এখন বিটা যদি না থাকে, বিটা না থাকলে এটা কিভাবে আমরা করব, চলো একটু দেখি। আমরা দুই ভাবে করতে পারি, একটা হচ্ছে যে একটু আগে আমরা যেটা দেখাইছিলাম এরকম ছিল, তাই না, এটা আর, এটা পি, এটা কিউ ছিল, এটা ছিল আলফা, এটা ছিল বিটা। তো তোমাদের মনে আছে নিশ্চয়ই পি সমান সমান ছিল আর সাইন উল্টা সাইডের কোণ বিটা ডিভাইডেড বাই সাইন আলফা প্লাস বিটা, আর কিউ ছিল হচ্ছে আর সাইন ওই উল্টা সাইডের কোণ হচ্ছে আলফা, আর নিচে ছিল সাইন আলফা প্লাস বিটা। এখন আমরা কি বলতে পারি এই ইকুয়েশনে আমরা যদি বিটা সমান সমান, বিটা সমান সমান 90 - আলফা বা আলফা প্লাস বিটা ইকুয়াল টু 90, তাই না? আমরা দেখলাম না এই দুইটা কোণের সমষ্টি তো 90 হবে। তো এই দুইটা কন্ডিশন যদি আমরা এই ইকুয়েশনে ইউজ করি, এই দুইটা ইকুয়েশনে ইউজ করি, যে এই যে আমাদের লম্ব উপাংশ হবে, লম্ব উপাংশ হলে একটা আলফা হলে আর একটা 90 - আলফা, অর্থাৎ বিটার ভ্যালু হবে 90 - আলফা এবং দুইটার সমষ্টি হবে 90, এই কন্ডিশনটা যদি ইউজ করি, তাহলে দেখো পি সমান সমান কি দাঁড়াচ্ছে, এখানে আসবে আর সাইন, বিটা তো আমার দেয়া নাই, বিটা নাই, আছে আলফা, তাহলে এখানে হবে হচ্ছে আমাকে আলফার মাধ্যমে প্রকাশ করলে বিটার বদলে কি লিখতে হবে, 90 - আলফা, আর নিচে হবে সাইন 90, সাইন 90 ভ্যালু যেহেতু 1, তাহলে এটার ভ্যালু হবে পি সাইন 90 - আলফা। তো আমরা সবাই জানি যে যদি 90 ডিগ্রির বিজোড় গুণিতক হয় তাহলে সাইন কস হয়ে যায়, কস সাইন হয়ে যায়, তাহলে এখানে কি হবে আর কজ আলফা। সো এইটা হচ্ছে আমাদের পি এর ভ্যালুটা বের হচ্ছে। দেখো স্পেশাল কেসটা কিন্তু জেনারেল কেসের থেকে অনেক ইজি হইলো। এই সাইডে এগুলো কি ছিল, জেনারেল কেস, এগুলা ছিল জেনারেল কেস, আর এটা হচ্ছে আমাদের স্পেশাল কেস। স্পেশাল কেসের ফর্মুলা দেখো কত সিম্পল হয়ে গেছে, এটাই আমরা বেশি ইউজ করব। কেন আমাদের এই স্পেশাল কেসটা বেশি ইউজ হবে এটা আমরা বলবো আস্তে আস্তে, বাট এটা আমরা বেশি ইউজ করতে যাচ্ছি। এবার আসো নিচেরটাতে কিউ যদি ভ্যালু বসাও, তাহলে দেখো এটা কি হবে, আর সাইন আলফা, এগুলো তো রাখা যাবে কারণ আলফা আর আর দিয়ে দিছে, ঠিক আছে, তো এগুলোকে আমরা রেখে দিলাম। আচ্ছা এটা তাহলে কি হবে, দেখো সাইন 90 ডিগ্রি, সাইন 90 হচ্ছে 1, তাহলে কিউ এর ভ্যালু হবে হচ্ছে আর সাইন আলফা, ঠিক আছে। তাহলে দেখো আমরা দুইটা ফর্মুলা পাইলাম। পির ভ্যালু এই যে আর দিয়ে দিছে, তাহলে পির ভ্যালু আসলে হচ্ছে আর কজ আলফা, ওই যে বলছিলাম না মধ্যবর্তী কোণ যদি জানা থাকে, তাহলে দেখো আর পি এর সাথে আলফা কোণে আছে, তুমি মধ্যবর্তী কোণ ইউজ করলে দেখো কজ আসতেছে, বলছিলাম আমরা উল্টা সাইডের কোণের জন্য সাইন, মধ্যবর্তী কোণের জন্য হচ্ছে কজ, মনে রাখার ওয়ে আর কি। আর দেখো এখানে কিউ যখন বের করতেছি, যেহেতু মধ্যবর্তী কোণটা দেয় নেই আমাদের, তাই না, মধ্যবর্তী কোণ যেহেতু দেয় নেই, উল্টা সাইডের কোণ আলফাটা গিভেন, তাহলে আমাদের উল্টা সাইডের কোণ যদি ইউজ করতে হয় তাহলে সাইন হয়েছে, তাহলে হচ্ছে আর সাইন আলফা। আমি যেভাবে মনে রাখি সেটা হচ্ছে যার সাথে অ্যাঙ্গেল ওই বরাবর কস, যার সাথে অ্যাঙ্গেল ওই বরাবর কস। তাহলে আমরা যদি পরের পেজে এটা একটু লিখে ফেলি, এটা যদি আমাদের মেইন ভেক্টর হয়, এটা আর, আর এটা ধরো থিটা কোণে আছে, তাহলে এই দিকে উপাংশ হবে আর কস থিটা, যার সাথে থিটা ওই বরাবর কস, আর তার লম্ব বরাবর হবে হচ্ছে আমাদের সাইন, আর সাইন থিটা। তাহলে দেখো খুবই সিম্পল, এটাকে তুমি চাইলে পি বলতে পারো, এটা কিউ না বললেও সমস্যা নেই। তাহলে যার সাথে থিটা ওই বরাবর কস, তার লম্ব বরাবর হচ্ছে সাইন। ঠিক একইভাবে আমি ধরো যদি এরকম হইতো কখনো, এটা যদি আর হইতো এবং উপরের দিকের সাথে যদি থিটা দেয়া থাকতো,
তাহলে উপরের সাইডে হইতো যার সাথে কোণ ওই বরাবর হবে হচ্ছে কস, আর এদিক বরাবর হবে তার লম্ব বরাবর হবে হচ্ছে সাইন থিটা। এই জিনিসটা আমরা মনে রাখবো, যার সাথে থিটা ওই বরাবর কস, তার লম্ব বরাবর সাইন। যেমন দেখো, এটা যদি আমাদের জানা থাকে তাহলে আমরা খুব সিম্পলি ছোট্ট করে দু একটা এমসিকিউ টাইপের কোশ্চেন সলভ করে ফেলি। যেমন তোমার বললো এটা 70 নিউটন, এখন 30 ডিগ্রি অ্যাঙ্গেলে এটার উপাংশ কত এবং তার লম্ব বরাবর এটার উপাংশ কত। তাহলে কিভাবে করব, যেহেতু এটা 70 দিয়ে দিচ্ছি তাহলে এদিকে উপাংশ কি হবে, যার সাথে অ্যাঙ্গেল ওই দিক বরাবর কস, তাহলে এখানে হবে কস 30 ডিগ্রি, আর এইদিকে হবে হচ্ছে 70 সাইন 30 ডিগ্রি। ঠিক আছে, তো এইভাবে করে আমরা উপাংশ বের করে ফেললাম। যদি কখনো বলে তোমার বাতাস বইতেছে, এটা হচ্ছে নর্থ, এটা সাউথ, এটা ওয়েস্ট, এটা ইস্ট, তোমাকে বললো নর্থ আর ইস্টের ঠিক মাঝখান দিয়ে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে 20 কিলোমিটার/আওয়ার বেগে বাতাস চলতেছে। তোমাকে বললো বাতাসের উত্তরমুখী এবং পূর্বমুখী উপাংশ কত। বাতাসের উত্তরমুখী ও পূর্বমুখী উপাংশ কত। তাহলে এটা হচ্ছে আমাদের ভেলোসিটি অফ উইন্ড, উত্তরমুখী এবং পূর্বমুখী উপাংশ বের করতে বলছে। এটা খুবই সিম্পল, কেমনে করব, 45 ডিগ্রি, তাহলে এই দিক বরাবর উপাংশটা কি হবে, আমি যদি দেখাই, এটা হচ্ছে আমাদের সেই লম্ব উপাংশগুলা। এদিকের উপাংশটা কি হবে, 20 cos 45, আর এদিকের উপাংশটা হবে 20 sin 45। তাহলে এটা হবে 10√2, এটাও হবে হচ্ছে 10√2। তাহলে অ্যান্সার হবে উত্তরমুখী উপাংশ, উত্তরমুখী উপাংশ হবে 10√2, আর ঠিক একইভাবে পূর্বমুখী উপাংশ হবে হচ্ছে 10√2 কিলোমিটার/আওয়ার। ঠিক আছে, তো এইরকম আমরা স্পেশাল কেস বা লম্ব উপাংশের কনসেপ্ট ইউজ করে আমরা দুইটা লম্ব বরাবর উপাংশে ভাগ করে ফেলি। এখন আসলে লম্ব বরাবর কেন আমরা ইন্টারেস্টেড, কারণ হচ্ছে আমাদের যে কোনো ভেক্টরকে নর্মালি, তোমাদের মনে আছে এক্স অক্ষ বরাবর ওয়াই অক্ষ বরাবর উপাংশে ভাগ করেছিলাম, সেই যে এক্স বা ওয়াই অক্ষ বরাবর ভাগ করা, এরা তো পরস্পর লম্ব ভাবে আছে, এক্স আর ওয়াই অক্ষ। ওয়াই বা জেড অক্ষ বরাবর যদি ভাগ ভাগ করতে চাই, তো ওয়াই জেড অক্ষ তো আবার পরস্পর লম্ব হবে আছে। এই জন্য আমরা মোর ইন্টারেস্টেড ইন লম্ব উপাংশ দেন জেনারেল কেস, যে কোনো দুই দিকের উপাংশ। ঠিক আছে, সো এখনো অনেক ইম্পর্টেন্ট টপিক আমাদের বাকি আছে, কনসেপ্ট বাকি আছে। সো আমরা কেবল স্টার্ট করছি আসলে উপাংশ নিয়ে। আমরা আজকে আর কথা না বাড়ায় এখানেই শেষ করি, আমাদের নেক্সট ক্লাসে এখান থেকে আবার ইনশাল্লাহ আমরা স্টার্ট করবো। ঠিক আছে, সবাই কেমিস্ট্রি ক্লাসের জন্য ওয়েট করতে পারো, 9টার সময় কেমিস্ট্রি ক্লাস শুরু হবে।